প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। জৈব রসায়নের ইন্টারেক্টিভ ম্যাপ নিয়ে আমি হাজির হলাম। আমি জাহিদ স্যার। তোমরা নিশ্চয়ই এতক্ষণে এই ম্যাপের যে হার্ড কপিটা সেটা পেয়ে গেছো। সেই ম্যাপটা কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে তোমরা এ প্লাস পাবে এবং কোন কোন বিষয়গুলোর প্রতি জোর দেবে, আমার এই লেকচারটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে একদম কমপ্লিটলি তোমাদের প্রত্যেকটা জিনিস পড়া হয়ে যাবে এবং রিভিউ হয়ে যাবে। এবং আমি যা যা পড়াবো সেগুলো তোমরা খাতায় নোট করবে। তাহলে সেক্ষেত্রে তোমরা বারবার রিভিশন যদি দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের পুরো বিষয়টা একদম শেষ হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব এলিফ্যাটিক যৌগ নিয়ে, বা এলিফ্যাটিক যৌগের যে পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেই বিষয়গুলোর বেসিক থাকাটা তোমার অত্যন্ত জরুরি। সেই বেসিকগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা। আমরা অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমাদের হাতে এই ম্যাপটি পৌঁছে গেছে। এই যে এই ম্যাপটি তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপটি তোমাদের হাতে পৌঁছেছে। তো আমি এই ম্যাপটাকে তোমাদের দেখার ভালো সুবিধার জন্য এভাবে করলাম, যাতে করে একই জিনিস, যাতে করে তোমাদের বিষয়টা যাতে সহজ হয়ে যায়, বা তোমাদের ভিজুয়ালাইজেশনটা বা তোমার ভিউটা যাতে ভালোবাসে সেই জন্য। আচ্ছা, রাইট। সো প্রথমে তুমি খেয়াল করো, এখানে অনেকগুলো পার্ট রয়েছে। যে পার্টগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে অ্যালকেন রয়েছে, এখানে অ্যালকেন রয়েছে। আমি যদি একটু করে লিখি যে অ্যালকেন রয়েছে, তারপর হচ্ছে অ্যালকিন রয়েছে। তোমরা একদম প্রত্যেকটা পার্টে একটু চোখ বুলাও। অ্যালকেন, তারপর হচ্ছে অ্যালকিন রয়েছে, তারপরে অ্যালকাইন রয়েছে, তারপরে এখানে রয়েছে অ্যালডিহাইড এবং কিটোন রয়েছে, তারপরে জৈব অ্যাসিড রয়েছে, তারপর হচ্ছে এই যে এখানে এমিন রয়েছে, এই যে এমিন রয়েছে, এমিনের অংশ, আর এখানে অ্যামাইডের অংশ রয়েছে। খেয়াল করেছো কিনা জানি না। এই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে একটা বিষয় জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তোমরা যখন যে কোন যৌগ থেকে কি যৌগ তৈরি হয় সেই বিষয়টা ভালো করে ম্যাপে খেয়াল করে দেখবে। তাহলে তোমরা একটু খেয়াল করো, যেমন মনে করো আমি যদি এখানে বলি যে অ্যালকেন থেকে, দেখো এই অ্যালকেন থেকে এখানে যখন আমরা যাচ্ছি, এই যে দেখো অ্যালকেন থেকে এখানে যখন আসছি, তার মানে এখানে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে। অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে। সো এখানে প্রভাবকগুলো রয়েছে। সো এভাবে প্রত্যেকটা ম্যাপ যে দিক থেকে শুরু হয়েছে সেদিকে এরকম একটা চিহ্ন পাবা, এবং যে উৎপাদটা তৈরি হয়েছে সেদিকে এরকম একটা চিহ্ন দেখতে পাবা। সো এই বিষয়গুলো তোমরা খেয়াল করে করে, লক্ষ্য করে করে তোমরা দেখবে। তো আমরা ম্যাপটা কিভাবে পড়াবো বা কিভাবে পড়লে আমাদের জন্য সহজ হবে সেই নিয়মটাই আমি এখন বলতে চাচ্ছি। তো দেখো তোমরা খেয়াল করো, আমি প্রথমে যেটা শুরু করব সেটি হচ্ছে অ্যালকেন দিয়ে শুরু করি, যে অ্যালকেন দিয়েই প্রথমে শুরু করব। তাহলে অ্যালকেন দিয়ে যখন শুরু করব, তোমরা একটা জিনিস খেয়াল করো সহজে তোমরা বুঝতে পারার জন্য, যে অ্যালকেনটা দেখো প্রথমে কিভাবে প্রস্তুত করা যায় বা কত রকম যৌগ থেকে প্রস্তুত করা যায় সেই বিষয়টা প্রথমে লক্ষ্য রাখবো। তাহলে দেখো এই অ্যালকেনটা আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা পেতে পারি। সো এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার যে মাঝখানে যে একটা উৎপাদ তৈরি হলো, সোডিয়াম অ্যালকানোয়েড যে তৈরি হলো, সেই অ্যালকানোয়েডকে আবার জৈব অ্যাসিড থেকে কিভাবে পাওয়া যায় সেই বিষয়টা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে এখান থেকে সোডালাইম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, তারপরে বিক্রিয়া করে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন উৎপাদিত হয়েছে। সো সিম্পলি এই যে বিক্রিয়াগুলো, এগুলো প্রত্যেকটা বিক্রিয়া আমরা আলাদা আলাদা করে লিখে লিখে দেখাবো, যাতে করে তোমার জন্য বিষয়টা সহজ হয়ে যায়। সো আমি দুইটা পার্টে এখানে ভাগ করেছি। প্রথম হচ্ছে অ্যালকেনটা কোন কোন যৌগ থেকে এসেছে, তৈরি হয়েছে, একটা পার্ট। আর একই সাথে অ্যালকেন থেকে কি কি যৌগ তৈরি করা যায় সেটা আমি আলাদা করে রেখেছি। তো ফলে একটি স্টুডেন্ট যখন কোনো একটা টপিক, নির্দিষ্ট টপিকটা দেখবে, দেখার সাথে সাথে সে তার মাথার মধ্যে দুইটা জিনিস সেট আপ থাকবে। একটা হচ্ছে এই যৌগ থেকে কি কি যৌগ পাওয়া যায়, যে কোনো ফোকাসিংটা একটা করবে। যেমন অ্যালকেন যদি সে ফোকাসিং করে, তাহলে অ্যালকেনটা কোন কোন যৌগ থেকে এসেছে সেটা ফোকাসিং থাকবে। তারপরে ফোকাসিং থাকবে এই অ্যালকেন থেকে কি কি যৌগ তৈরি হয়েছে সেই ফোকাসিংটা থাকবে। তাহলে এই ফোকাসিংটা যদি তুমি রেখে প্রশ্নগুলো বা এই ইন্টারেক্টিভ ম্যাপটা যদি তোমরা সলভ করো, তাহলে তোমাদের কাছে সবচেয়ে সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা অ্যালকেন থেকে দেখবো। তাহলে দেখো অ্যালকেন কীভাবে তৈরি করা যায় আমরা দেখব। তাহলে প্রথমে আমি দেখলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায়, একটা পয়েন্ট আমি পেলাম। সো এই পয়েন্টটা আমরা ভালো করে দেখব। তারপর আমরা পেবো এই যে অ্যালকিন থেকে, এই যে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা যায়। এই যে অ্যালকিন থেকে নিকেল প্রভাবক প্লাটিনাম বা হাইড্রোজেনের সাথে আমরা বিক্রিয়া করে তারা কি পাবো, এই যে
অ্যালকেন পাবো, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন পাবো। তো এখানে তাপমাত্রাগুলো ভিন্ন ভিন্ন, সেই জিনিসগুলো আমরা দেখাবো আলাদা করে, তাপমাত্রার ব্যাপারগুলো আমরা আলাদা করে দেবো, যাতে করে একটি স্টুডেন্ট উদ্দীপকের জন্য অর্থাৎ যে যখন সৃজনশীল সলভ করবে তাহলে এই লেকচারের মাধ্যমে তার সৃজনশীলও কী হয়ে যাবে, সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে এই অ্যালকেন থেকে অ্যালকেন তৈরি করা যায়, তারপর হচ্ছে অ্যালকেন আবার এই অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করা যায়, তারপর হচ্ছে আবার অ্যালকেন এখানে আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে তৈরি করা যায়, এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনেট বিকারক থেকে এটা তৈরি করা যায়। তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখলাম যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা যায়, এটা একটা দেখলাম। আবার এখানে আমরা দেখলাম যে অ্যালকেন থেকে আবার অ্যালকাইল হ্যালাইডও তৈরি করা যায়, এই যে অ্যালকাইল হ্যালাইড এই যে যৌগটা এটাও তৈরি করা যায়। সো এই বিষয়গুলো আমরা ভালোভাবে লক্ষ্য করব। তারপর হচ্ছে আমরা ফোকাসিং করব অ্যালকিন নিয়ে, ফোকাসিং করব এরপর অ্যালকিন। সো অ্যালকিন কোন কোন যৌগ থেকে তৈরি করা যায় সেটা আমরা দেখব। এই জায়গাতে ডেল চিহ্ন হবে, ডেল KOH হবে, ডেল KOH। সো এটা দেওয়া আছে তোমাদের। তো তাহলে খেয়াল করো যে অ্যালকিন থেকে কী কী যৌগ তৈরি করা যায় এবং অ্যালকিন কোন কোন যৌগ থেকে উৎপাদিত হয়, প্রত্যেকটা জিনিস আমি ধারাবাহিকভাবে এখানে দেখাবো। তারপর হচ্ছে কমন যে বিক্রিয়াগুলো অ্যালকোহল থেকে, যে কিভাবে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায় বা অ্যালকোহল কোন কোন যৌগ থেকে, অ্যালকোহলের মধ্যে এই যে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি গ্রিগনেট বিকারকের সাহায্যে মিথানল ব্যবহার করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়, মিথানেল ব্যবহার করে 1 ডিগ্রি অ্যালকোহল। আবার মিথান 1 কার্বনের অধিক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা কি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তারপর আমরা যদি কিটোন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। সো এগুলোর প্রত্যেকটা বিক্রিয়া আমরা আলাদা আলাদা করে দেখাবো, একদম তোমাদেরকে পার্ট পার্ট করে আমি দেখাবো, প্রত্যেকটা জিনিস নোট করে ফেলবো। এরপর আমরা দেখাবো যে এই 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে, যদি জারিত করে অ্যালডিহাইড তৈরি হয়, আবার অ্যালডিহাইডকে যদি আবার বিজারিত করি, তার মানে এদিক থেকে যদি এদিকে যায় তাহলে কি তৈরি হচ্ছে, অ্যালডিহাইড তৈরি হচ্ছে। আবার অ্যালডিহাইডকে যে জারিত যদি করি, আবার যদি বিজারিত করি, মানে এদিক থেকে এদিকে গেলে সেটা আবার কি পাচ্ছি, বিজারিত করলে 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। আবার দেখো এখানে যে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারিত করি, তার মানে জারিত করছি এদিকে, তার মানে কিটোন পাচ্ছি। আবার 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আবার কিটোন, এই যে কিটোনকে যদি আবার বিজারিত করি, যে বিজারিত করা উভমুখী চিহ্ন, তাহলে সেক্ষেত্রে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। আবার অ্যালডিহাইডকে জারিত করা যায়, সেক্ষেত্রে কী ধরনের ব্যতিক্রমধর্মী বিষয় রয়েছে সেটা আমরা দেখব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা একটু খেয়াল করো, নর্মালি সহজভাবে চিন্তা করো, যে এখানে দেখো যে এই অ্যামাইড থেকে কি এই যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে, কোন বিক্রিয়ার মাধ্যমে, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পেতে পারি, এই যে এমিন তৈরি করতে পারি। এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা আমরা আলোচনা করব। তারপর হচ্ছে এখানে জৈব অ্যাসিড থেকে কিভাবে তোমার এখানে RCOX অর্থাৎ অ্যালকাইল, অর্থাৎ এটাকে বলে অ্যাসিড ক্লোরাইড বলা, অ্যাসিড হ্যালাইড বলা হয়, অ্যাসিড হ্যালাইড তৈরি করা যায়। এই যে অ্যাসিড, এটা হচ্ছে জৈব অ্যাসিডের একটা জাতক, এটা মনে রাখবা, জৈব অ্যাসিডের জাতক, মানে আমরা RCOH এই জৈব অ্যাসিডের জাতকের সাথে আমরা রিপ্লেস করে, অর্থাৎ এখানে হ্যালোজেন, মানে ক্লোরিনের এখানে ক্লোরিন হতো, যে ক্লোরিনের যে একটা হ্যালোজেন, তারপর হচ্ছে FeCl3 এটা একটা হ্যালোজেন, FeCl5 এটা একটা হ্যালোজেন। সো এখানে আমি সার্বিকভাবে এক্সট্রা দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো এখানে তুমি যে কোনো একটা হ্যালোজেন দিয়েও কি বিক্রিয়াটা করতে পারো। সো এখানে অ্যাসিড ক্লোরাইড থেকে, অ্যাসিড হ্যালাইড থেকে আমরা মানে আমরা জৈব অ্যাসিড থেকে অ্যাসিড হ্যালাইড তৈরি করব, অ্যাসিড হ্যালাইড থেকে আবার অ্যামিনের সাথে অ্যামাইড তৈরি করব। সো প্রত্যেক আবার অ্যাসিড থেকে, জৈব অ্যাসিড থেকে সরাসরি অ্যামাইডও পাওয়া যায়, RCONH2 অ্যামাইড পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা একদম ধারাবাহিক, আবার এখানে উডস বিক্রিয়ার মাধ্যমে যে অ্যালকাইল হ্যালাইড থেকে যে অ্যালকেন পাওয়া যায়, সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা ধারাবাহিকভাবে বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে বুঝাবো। তোমরা শুধু মিলিয়ে নেবা, মিলিয়ে নিয়ে যে কোন যৌগ থেকে কী এসেছে সেটা মিলিয়ে নিবে, তারপরে তোমার জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। সো আমি এখন স্টার্ট করছি, দেখো খেয়াল করো, প্রথমে আমি অ্যালকেন দিয়ে শুরু করব। অ্যালকেনটা কতগুলো যৌগতে, প্রথমে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিয়ে আমি শুরু করছি, একদম তোমাদের কাছে যাতে সহজ মনে হয়। তাহলে দেখো প্রথম পার্ট হচ্ছে আমার অ্যালকেন। এই অ্যালকেনের মধ্যে তুমি একটু খেয়াল করো যে আমরা একটা বিক্রিয়া দেখেছি, যে আমরা যে ম্যাপ ছিল সেই ম্যাপের মধ্যে আমরা দেখেছি যে এখানে দেওয়া ছিল যে RCOH, এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বা সোডিয়াম বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই যে RCONA পাচ্ছি, তারপরে প্লাস এখানে পানি পাচ্ছি। তো পানিটা আমি এখানে এই পাশে দিয়ে রাখলাম, এই যে পানিটা রাখলাম। তাহলে দেখো এটা বিক্রিয়া যদি করা হয়, এখানে যদি আমি তাপ দিই, তো এরপরে যদি আমি দেখো এটাকে যদি আমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম, আমি যদি এটাকে এইভাবে লিখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, তার মানে এটাকে আমি তীরচিহ্ন দিয়ে লিখবো। কেন লিখবো? কারণ যেহেতু তুমি বুঝো এটা এখান থেকে উৎপাদিত হয়েছে, তাই সোডা লাইম তাকে যাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, এটাকে সোডা লাইম বলা হয়। এটাকে আমরা কী হিসেবে জানি? সোডা লাইম হিসেবে জানি, সোডা লাইম।
সোডা লাইম হিসেবে জানি। সো এই সোডা লাইমের সাথে যদি বিক্রিয়া করি তাহলে খেয়াল করো এখানে বিক্রিয়াটা কীভাবে হবে, একদম সোজাভাবে চিন্তা করো। এটা এখানে যে এটার সাথে যদি চলে যায় তাহলে কি হবে, সোডিয়াম কার্বনেট হবে। তাহলে সোডিয়াম কার্বনেট আমি এখানে লিখলাম, এই যে সোডিয়াম কার্বনেট Na2CO3 লিখলাম। তাহলে দেখো এখানে কার্বক্সিলিক মূলকটি, এখানে যে কার্বক্সিলিক মূলকটা রয়েছে এই কার্বক্সিলিক মূলকটা কি আকারে অপসারিত হয়েছে, এই কার্বক্সিলিক মূলকটি কার্বনেট আকারে অপসারিত হয়েছে। এই কারণে এই বিক্রিয়াটার নাম ডিকার্বক্সিলেশন, মানে কার্বক্সিলেশন, কার্বক্সি মূলকটা চলে গেছে, এই কারণের নাম ডিকার্বক্সিলেশন, মানে কার্বক্সি মূলক চলে গেছে, তার মানে কার্বনের সংখ্যা কমে গিয়েছে। এখানে কি হয়েছে, কার্বনের সংখ্যা কমে গিয়ে তাহলে এখানে আর এর সাথে এই যে এই আর এর সাথে একটা এইচ, তো আমরা জানি যে কোনো অ্যালকাইলের সাথে যদি একটা এইচ যুক্ত হয়, অ্যালকাইল মূলকের সাথে এইচ যুক্ত হয়, তখন সেটাই হয়ে যায় অ্যালকেন হয়ে যায়। সেটা কি হয়ে যায় বলো তো, অ্যালকেন হয়ে যায়। তো তাহলে আমরা ওই যে বিক্রিয়াটা দেখলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সেই বিক্রিয়ার সম্পূর্ণ রূপটা হচ্ছে এটা, যাতে করে তুমি বিষয়টা বুঝতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যদি তোমাকে বলা হয় ইথেন তৈরি করো, তাহলে এখানে এই আর এর যে মানটা আছে সেই মানটাকে তুমি চেঞ্জ করে এভাবে তুমি লিখতে পারবা CH3CH2COOMa, তার মানে সোডিয়াম প্রোপানয়েড, এটার নাম হচ্ছে সোডিয়াম 3 কার্বন আছে, এই কারণে এটার নাম সোডিয়াম প্রোপানয়েড। এই সোডিয়াম প্রোপানয়েড থেকে যদি আমরা এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যদি আমরা করাই, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে যদি আমরা দিই, তাহলে আমরা কি পাবো, এখানে কার্বক্সিলিক মূলক হিসেবে চলে যাবে। তাহলে এই যে এখানে আমরা পাবো CH3CH2, দেখো এখানে CH2 দেন এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এটা CH3 হয়ে গেল, আর এখানে সোডিয়াম কার্বনেট থাকে গেল, যে সোডিয়াম কার্বনেট, আর এখানে ক্যালসিয়াম অক্সাইড থেকে গেল। সো এখানেও ক্যালসিয়াম অক্সাইড, যে ক্যালসিয়াম অক্সাইড থেকে গেল। সো আমরা এভাবে একটা বিক্রিয়ার মাধ্যমে যে কোনো উৎপাদ আমরা তৈরি করতে পারবো। তাহলে এখানে এই যে এখানে সোডিয়াম প্রোপানয়েড, এর নাম কি হবে সোডিয়াম প্রোপানয়েড, এই সোডিয়াম প্রোপানয়েড থেকে আমরা ইথেন পেয়েছি, কি পেয়েছি, ইথেন পেয়েছি, ইথেন। সো এভাবে আমরা সহজেই বিষয়টা বুঝতে পারবো, এবং এই বিক্রিয়াটার নাম কি বলা হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সো মনে থাকতে হবে বিষয়টা, প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করবে। তারপরে দেখো অ্যালকিন থেকে, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা যায়। নিকেল দিয়েছিলাম এবং প্লাটিনাম দিয়েছিলাম এবং হাইড্রোজেন দিয়েছিলাম, আমরা বিক্রিয়াতে দেখেছিলাম। এই যে আমরা দেখাচ্ছি এই যে অ্যালকিন থেকে আমরা কি পেয়েছি, অ্যালকেন পেয়েছি। সো আমি এখানে যা যা করাবো প্রত্যেকটা জিনিসের সাথে এটা মিলিয়ে নেবে, তাহলে তোমার কাছে বিষয়টা একদম বোধগম্য মনে হবে, এটা যাতে মনে থাকে। তো তাহলে এই অ্যালকিন থেকে, তাহলে এখানে আমি যদি লিখি এই যে আর CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2, তাহলে এটা হচ্ছে একটা অ্যালকিন, এটা একটা অ্যালকিন। তো যে জায়গাতে দ্বিবন্ধন রয়েছে সেই জায়গাতে হাইড্রোজেন যদি আমি যুক্ত করি, যে হাইড্রোজেন যুক্ত করি, তাহলে প্রভাবক হিসেবে যদি আমি নিকেল প্রভাবক দিই তাহলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। আর প্লাটিনাম দিলে তো আমরা প্লাটিনাম প্রভাবকও ব্যবহার করতে পারি এখানে। সো নিকেল বা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে এটা সংযোজন বিক্রিয়া হবে। কি বিক্রিয়া হবে, সংযোজন বিক্রিয়া। তাহলে এই সংযোজন বিক্রিয়াটা কী হবে, সংযোজন, তাহলে দুই জায়গায় হাইড্রোজেনটা কি হবে, প্রবেশ করবে। তাহলে হাইড্রোজেন কীভাবে প্রবেশ করবে, এখানে মাঝখানে হাতটা ভাঙবে, তো এখানে একটা হাত তৈরি হবে, এখানে একটা হাত, তার মানে এখানে একটা যোজনী তৈরি হবে, এখানে একটা, তারপর ফলে এখানে যদি আমি বলি এই যে RCH দেন এখানে CH, তো 2 তো এখানে CH2, তো তাহলে আরেকটা হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে এখানে CH3 হয়ে যাবে, আর এখানে CH2। মনে রাখবে কার্বনের যোজনী হচ্ছে 4, তো সবসময় যখন বিক্রিয়াটা করবে তখন তুমি কার্বনের যোজনী 4 এটা মিলাতে হবে। তাহলে এখানে একটা হাত, মানে এখানে একটা যোজনী, এখানে একটা যোজনী সমযোজী বন্ধন তৈরি করেছে, আর হাইড্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন কার্বনের সাথে সমযোজী বন্ধন তৈরি করে তার যোজ্যতা 4 পূর্ণ করেছে। সো এটা যদি মনে রাখো তাহলে তোমার কাছে বিষয়টা সহজ মনে হবে। সো অ্যালকেন থেকে আমরা কি তৈরি করতে পারলাম, অ্যালকেন তৈরি করতে পারি। এই যে অ্যালকেন থেকে আমরা অ্যালকেনটা তৈরি করলাম, এগুলো মনে সহকারে খেয়াল করবে, তাহলে তোমাদের জন্য সহজ মনে হবে, ঠিক আছে কিনা। সো আমরা এখানে দেখালাম যে কি, এই অ্যালকিন থেকে অ্যালকেনটা দেখালাম। এবার আমরা দেখব অ্যালকাইন থেকে। দেখো আমরা এই অ্যালকাইন থেকেও অ্যালকিন তৈরি করতে পারি। আবার বলছি কার থেকে, অ্যালকাইন থেকে। যে দেখো অ্যালকাইন থেকেও আমরা কি তৈরি করতে পারি, অ্যালকেন তৈরি করতে পারি। সো সেটা আমরা এখানে দেখেছি যে অ্যালকাইন থেকে অ্যালকিন কীভাবে তৈরি করা যায়। তো এখানে আমরা নিকেল প্রভাবক 180 ডিগ্রি অথবা প্লাটিনাম দিয়েছি, তারপরে এখানে দিয়েছি 350 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি। তো তাহলে আমরা যদি একটু খেয়াল করি সহজভাবে, এটা হচ্ছে একটা অ্যালকাইন, আমি যদি একটু লিখি তাহলে এটা হচ্ছে RC ট্রিপল বন্ড এখানে CH, এটা হচ্ছে একটা অ্যালকাইন, যে কোনো একটা আর এর মান তো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এটার সাথে হাইড্রোজেন যুক্ত করি, তাহলে নিকেল প্রভাবক যদি দিই তাহলে হাজারি স্যারের বইতে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লেখা আছে, তোমরা একটু খেয়াল করবা। আমরা 180 ডিগ্রি দিয়েছি, সমস্যা নেই। সো এক্ষেত্রে তাপমাত্রা 150 ডিগ্রি বা 180 ডিগ্রি সমস্যা নেই। তাহলে এখানে RCH ট্রিপল বন্ড CH, এখানে হাইড্রোজেন দিলাম, তাহলে এটা, অথবা আমরা কি দিতে পারি, প্লাটিনাম দিতে পারি,
পারি। তারপর হচ্ছে আমরা এখানে দিলাম, তো এটাতে তাপমাত্রা তখন বাড়বে 400 থেকে 450, 350 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস, 350 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস আমরা দিলাম, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে যে কোনো একটা প্রভাবক আমরা ইউজ করবো। তাহলে এখানে আমি ছোট্ট করে অর লিখে দেবো, অর। তার মানে তুমি চাইলে নিকেল প্রভাবকে ব্যবহার করতে পারো, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অসুবিধা নেই। 150 ডিগ্রি স্যার, এটা হচ্ছে হাজারি স্যারের ইনফরমেশন, সো তুমি এটা দিতে পারো। তো দেওয়ার ফলে প্লাটিনাম 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বিক্রিয়া করো, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। কেন? কারণ এখানে ডাবল বন্ড দুইটা ভাঙবে, অর্থাৎ এখানে যে ট্রিপল বন্ড রয়েছে, তাহলে একটা ট্রিপল বন্ড যুক্ত হয়ে এখানে দুইটা হাইড্রোজেন ঢুকবে, আর আরেকটা যুক্ত হয়ে আরও দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে ফলে একটা কার্বনে দুইটা করে হাইড্রোজেন যুক্ত হবে। তো ফলে এখানে 2 অণু হাইড্রোজেন পরমাণু লাগবে। তাহলে সেক্ষেত্রে আমার যে উৎপাদটা তৈরি হবে, সেই উৎপাদটা হচ্ছে এই যে RCH2 দেন CH3, তার মানে হচ্ছে আমার অ্যালকেন। তো তাহলে আমরা যদি তোমাকে যদি প্রশ্ন করি এখন, তুমি আমাকে ইথাইন থেকে ইথেন তৈরি করে দাও, তাহলে তুমি এখানে ইথাইন দিবা। আর তোমাকে যদি আমি প্রোপাইন বলি, তাহলে যেই জায়গাতে ত্রিবন্ধন থাকবে সেই জায়গাতে হাইড্রোজেনগুলো কি হবে, প্রবেশ করবে বা হাইড্রোজেনগুলো ভেঙে ঢুকবে। তাহলে তোমাদের জন্য বিষয়টা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এরপর আমরা আসবো আরও যৌগ থেকে, বিভিন্ন যৌগ থেকে আমরা তৈরি করতে পারি। সো একটা ইন্টারেস্টিং বিক্রিয়া দেখাবো, সেটা হচ্ছে এখানে অ্যালডিহাইড থেকে বলা হচ্ছে। কি থেকে বলো তো? অ্যালডিহাইড থেকে। সো একটা জিনিস খেয়াল করো, এই অ্যালডিহাইডের ক্ষেত্রে তোমরা একটু বেসিকটা যদি জেনে নাও, তাহলে এটা হচ্ছে কার্বনিন মূলক রয়েছে। কি মূলক রয়েছে? অ্যালডিহাইড। তাহলে এই অ্যালডিহাইড এখানে RC⋯O, এখানে হচ্ছে একটা H, তাহলে এখানে একটা কার্বনিন মূলক আমরা দেখতে পাচ্ছি, যে কার্বনিন মূলক। তো কোনো কারণে এই কার্বনিন মূলকের অক্সিজেনকে যদি আমরা বিজারিত করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি অ্যালকেনটা পেয়ে যাচ্ছি। কমন সেন্স খাটো। তো এখানে দেখো, এই অ্যালডিহাইড থেকে চাই আমি কিটোন থেকেও তো পারবো, এটা কিটোন থেকেও তো সম্ভব, অ্যালডিহাইড বা কিটোন থেকে। তাহলে কিটোন মানে হচ্ছে এই RC⋯O, আর এখানে R, এটা কিটোনমূলক, কিটোমূলক। তাহলে এখানেও কি রয়েছে, একটা কার্বনিল মূলক রয়েছে। এই যে একটা কার্বনিল মূলক রয়েছে, কার্বনিল মূলক। এই কার্বনিল মূলককে যদি আমরা তীব্র বিজারক দ্বারা বিজারিত করতে পারি, তাহলে সেক্ষেত্রে অ্যালকেন প্রস্তুত হয়ে যাবে। তাহলে তীব্র বিজারক কি কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট রয়েছে। তো তার মানে বেসিকটা হলো বিজারিত করা। আবার বলছি, বেসিকটা কি? বিজারিত করা। তাহলে আমরা যদি একটু দেখি আমাদের ম্যাপের দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বিজারক হিসেবে কি ব্যবহার করেছি, দেখো এই অ্যালডিহাইড হিসেবে আমরা এই অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করেছি। তাহলে সেক্ষেত্রে জিঙ্ক অ্যামালগাম এবং HCl ব্যবহার করেছি। তাহলে এটাও একটা শক্তিশালী বিজারক। তাহলে জিঙ্ক অ্যামালগাম এবং HCl আমরা ব্যবহার করেছি, জিঙ্ক অ্যামালগাম এবং HCl বিজারিত করেছি। কিটোন থেকেও বিজারিত করা যাবে, তাহলে আমরা ওইটাই করব। অথবা আমরা বিকল্পভাবেও তোমাদেরকে দেখিয়ে দেব, যাতে করে তোমরা বিষয়টা সহজভাবে বুঝতে পারো। তাহলে দেখো, খেয়াল করো, সহজভাবে তুমি চিন্তা করো। তাহলে এখানে আমি যদি এই R দিলাম, এখানে আমি যদি নর্মালি যদি লিখি, তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। এখানে R দিলাম, C⋯O, তাহলে এখানে একটা Hও দিতে পারি, এখানে একটা Rও দিতে পারি শর্টকাটে। তার মানে যদি H দিই, তাহলে আমি এখানে লিখতে পারি অ্যালডিহাইড বা কিটোন থেকেও করতে পারি, তাহলে কিটোন আমি লিখলাম। তার মানে অ্যালডিহাইড কিটোন উভয়কে যদি আমরা বিজারিত করি, তাহলে এই বিজারিত করলাম, জার্মান হাইড্রোজেন দিলাম, এই জার্মান। তাহলে জার্মান হাইড্রোজেন কার থেকে আসবে? এই যে জিঙ্ক অ্যামালগাম ছিল এখানে আমাদের ইয়াতে, আমাদের ম্যাপে। তো তাহলে জিঙ্ক অ্যামালগাম আমি এখানে দিলাম, জিঙ্ক অ্যামালগাম এবং HCl প্লাস HCl ছিল। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এটা ব্যবহার করি, অথবা আমি এই অর দিয়ে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করতে পারি। সো এটাও একটা শক্তিশালী বিজারক। এই বিজারকটা কি করে জার্মান হাইড্রোজেন প্রস্তুত করবে? এই জার্মান হাইড্রোজেনটা কার্বনিল মূলকের যে অক্সিজেনকে সরিয়ে দিয়ে সেখানে যুক্ত হবে। তাহলে এখানে কার্বনের কত বন্ড? ডাবল বন্ড রয়েছে, এখানে ডাবল বন্ড। এই ডাবল বন্ডটা যখন চলে যাবে, তার মানে এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে এখানে CH2 হবে। সো বেসিকটা হচ্ছে, বেসিক আইডিয়াটা হচ্ছে এরকম, যে আমরা যদি বিষয়টাকে এভাবে লিখি, তাহলে তোমাদের জন্য অনেক সহজ মনে হবে। তাহলে দেখো, এই R লিখলাম, আর CH2 লিখলাম, দেন এখানে H লিখলাম, দেন এখানে R লিখলাম। এখন যদি তুমি খেয়াল করো, যে এখানে যদি অ্যালকেন হয়, তার মানে যদি অ্যালডিহাইড হয়, যদি অ্যালডিহাইড হয়, খেয়াল করো, যদি অ্যালডিহাইড হয়, তাহলে এখানে অ্যালকেন এই কার্বনটা এতটুকু পর্যন্ত হবে। আর যদি সেখানে যদি এটা কিটোন হয়, তাহলে এখানে আরও কিছু কার্বন যুক্ত হবে। তো তার মানে তোমার মূল বেসিকটা হলো, এই কার্বনের মূলকের অক্সিজেনকে বিজারিত করে আমরা কি তৈরি করতে পারবো? যে অ্যালকেন তৈরি করতে পারবো। সো বিজারক হিসেবে আমি এখানে জিঙ্ক অ্যামালগাম এবং HCl দিতে পারি, অথবা আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ব্যবহার করতে পারি। সো বেসিকটা মাথায় রাখবা, তাহলে তোমার কাছে যে অ্যালডিহাইড বলুক, কিটোন বলুক, এটাকে বিজারিত করলে অ্যালকেন তৈরি হবে। এই বেসিকটা যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি এটা সেট করে ফেলতে পারো। আমি তোমাদেরকে
এই ম্যাপটা এমনভাবে সাজানো হয়েছে যাতে করে তোমার কি মাইন্ডটা গ্রুমিং হয়, মাইন্ডটা যাতে চর্চা হয়, যাতে করে তুমি সহজে সব কিছু বুঝতে পারো। মনে রাখবা এগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমার জন্য সব কিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে, সো এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা গ্রিগনার্ড বিকারক হিসেবে জানি। সো আমি এই বিক্রিয়াটাকে বলতে পারি গ্রিগনার্ড বিকারক থেকে বলতে পারি, যে গ্রিগনার্ড বিকারক থেকে, এই যে গ্রিগনার্ড বিকারক থেকে বলতে পারি, বিকারক থেকে। তো তাহলে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে প্রস্তুত করার জন্য আমরা ম্যাপে আমরা দিয়েছি, একটু করে খেয়াল করো তাহলে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় সহজ হয়ে যাবে। তাহলে দেখো এই যে ম্যাপে আমরা কি দিয়েছি, দেখো খেয়াল করো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই দেখো প্রথমে দেখো যে এখান থেকে এই যে অ্যালকাইল হ্যালাইড, এটার সাথে যে শুষ্ক ইথার, ড্রাই ইথার, এই ড্রাই ইথারের সাথে যদি ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করা হয় তাহলে সেক্ষেত্রে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে যদি আমরা এই যে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি তাহলে সেক্ষেত্রে আমার অ্যালকেন উৎপন্ন হবে। সো এটাকে আমরা গ্রিগনার্ড বিকারক লিখতে পারি, যে গ্রিগনার্ড বিকারক আমরা হিসেবে জানতে পারি। সো খাতায় লিখে ফেলবা, তোমাদেরকে এগুলো ম্যাপে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? তোমাদের ব্রেনটা যাতে গ্রুমিং হয়, ব্রেনটা যাতে কাজ করে সেই কারণে। সো মাথায় রাখতে হবে এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো। তাহলে দেখো আমরা গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেনটা প্রস্তুত করছি, তাহলে সহজভাবে তুমি চিন্তা করো, এই যে গ্রিগনার্ড বিকারক আমি নিলাম, নেওয়ার পরে এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কি প্রস্তুত করব? অ্যালকেন প্রস্তুত করব। তাহলে দেখো এই প্রথমে এই RX এর সাথে আমরা কি করলাম? এই ম্যাগনেসিয়ামের বিক্রিয়া দিলাম, মানে গ্রিগনার্ড বিকারকটা প্রস্তুত করতেছি। তাহলে এখানে হচ্ছে ড্রাই ইথার, তার মানে হচ্ছে শুষ্ক ইথার, এই যে শুষ্ক ইথার। তো তাহলে এই শুষ্ক ইথার যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হবে। এই হ্যালাইড হিসাবে, হ্যালোজেন হিসাবে আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ব্যবহার করতে পারি। সো যে কোনোটা ব্যবহার করতে পারি X এর মান। তো তাহলে ক্লোরিন, ব্রোমিন, পরীক্ষায় তোমাদের হয়তো ক্লোরিন দেওয়া থাকতে পারবে, হয়তো ব্রোমিন দেওয়া থাকবে, যাই দেওয়া থাক না কেন তোমরা বুঝতে হবে যে এটা X মানে হচ্ছে হ্যালোজেন। সো বেসিকটা এটাই। সো অনেক সময় তোমাকে ডিরেক্ট X দেওয়া থাকবে না, তোমাকে পরীক্ষায় থাকবে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এরকম কিছু। ফ্লোরিন থাকবে না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকবে। ফ্লোরিন হচ্ছে খুবই শক্তিশালী, এটা তো মান অনেক বেশি। সো ফ্লোরিন থাকবে না, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন থাকবে। তো তাহলে এটার সাহায্যে যদি আমরা কী করি, এই আর্দ্র বিশ্লেষণ করি, দেন এটাকে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণ মানে যে পানির সাথে যদি বিক্রিয়া দিই, তো তাহলে সেক্ষেত্রে দেখো এই যে এখানে দুইটা পার্ট পাওয়া যাবে, একটা হচ্ছে H+ আর আরেকটা হচ্ছে OH-, রাইট? সো এই H এবং OH, তার মানে এটা পানিটা এইভাবে ভাঙবে। তো ভাঙলে তাহলে এই Hটা দেখো এই R এর সাথে যাবে, এই R এটার সাথে H যুক্ত হবে, তার মানে হচ্ছে এটা যখন ভাঙবে তখন এগুলো আমরা পড়াবো এখন অ্যালকোহল প্রস্তুতির সময়। তো তাহলে এখানে যখন ভাঙবে তখন এটা দুইটা পার্ট তৈরি হয়, একটা নেগেটিভ অংশ আর এটা হচ্ছে যে পজিটিভ অংশ। তাহলে খেয়াল করো এটার -1, এটা হচ্ছে -1, এটা +2, তাহলে ওভারঅল দুটোটা মিলে +1 হয়। তাহলে -1 আর এখানে +2, তাহলে ক্যালকুলেশন করলে +1 হয়। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাসটা প্লাসের সাথে যাবে RX, RH এর সাথে আর এখানে যুক্ত হবে যে কমন যৌগ হিসেবে বা কমন উৎপাদ হিসেবে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। তো এখন আমাকে বলো যে হ্যালোজেনের পরিবর্তে তুমি যদি ক্লোরিন ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে এখানে ক্লোরিন দিবা, তাহলে এখানে ক্লোরিন দিবা, এখানে ক্লোরিন দিবা, আর এখানে যদি তুমি ব্রোমিন ব্যবহার করো তুমি যা ইচ্ছা সেটা ব্যবহার করে সহজে অ্যালকেন তৈরি করতে পারো। এখন আর এর মানটা যদি তোমার জানা থাকে তাহলে আর এর মানটা যদি 1 কার্বনওয়ালা হয় তাহলে এটা মিথেন হবে, আর যদি 2 কার্বনওয়ালা হয় অ্যালকাইল মূলক তাহলে এখানে ইথেন হবে। সো এভাবে আমরা সহজে কি করতে পারি? অ্যালকেন তৈরি করতে পারি। ওই যে আমরা দিলাম পানি সহ দিলাম, এই বিক্রিয়াগুলো সহজে তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো উডস বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, এটা আমাদের মাঝখানে রয়েছে এই যে উডস বিক্রিয়ার মাধ্যমে। তাহলে দেখো এই অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি, যে দুইটা অ্যালকাইল হ্যালাইডকে আমি যদি একটু এটাকে সামনে নিয়ে আসি, যেহেতু আমরা এটা করে ফেলেছি তাহলে এটাকে আমি একটু সামনে নিয়ে আসতে চাই যাতে করে তোমাদের প্রতিটা জিনিস দেখিয়ে আমরা শেষ করতে পারি, তাহলে সহজ হয়ে যাবে আমাদের জন্য প্রতিটা জিনিস। তো আমরা যদি জিনিসটাকে একটু এক পাশে একটা যখন আনবো তখন এই পাশে নিয়ে আসবো। তো এখন আসো আমি একটা পার্ট যখন করব তখন বুঝাই দেওয়ার জন্য এই পাশে নিয়ে আসবো। এই উডস বিক্রিয়াটার মাধ্যমে এখানে যদি একটু দেখাতে চাই তোমাদেরকে, একটু আমি যদি মুছে দিয়ে আবার করে দেখাই তাহলে দেখো তোমরা সহজে বুঝবা। যে দেখো এখানে দেখো এই RX, এটা হচ্ছে RX, এটা RX, এই RX থেকে আমরা দেখতে পাচ্ছি যে RX অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি খেয়াল করো এই যে এখান দিয়ে গিয়ে এইভাবে গিয়ে অ্যালকেন তৈরি হয়েছে। এখানে একটা কথা হচ্ছে উডস বিক্রিয়া, যে উডসের বিক্রিয়া বা উডস বিক্রিয়া বলা হয়। তো এটার সাথে বিক্রিয়াটা কি? তাহলে তার মানে এই দুইটা অ্যালকাইল হ্যালাইড যদি দেখো, এই দুইটা অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড আমি যদি একটু উজ্জ্বল কালার দিয়ে লিখি তাহলে দেখো দুইটা অ্যালকাইল হ্যালাইড, এই যে দুইটা এই অ্যালকাইল হ্যালাইড যদি এই যে ধাতব সোডিয়ামের সাথে এই অনাধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারে যদি বিক্রিয়া করে, এই যে শুষ্ক
ইথারে যদি বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে এই যে দুইটা, তো তাহলে সে খুব সোজা হিসাবটা কেমন, এই যে এটার সাথে এটা বিক্রিয়া করে 2NaX হয়ে যাবে, তার মানে 2NaX হয়ে যাচ্ছে। তারপরে এখানে আর দুইটা আছে, দুইটা আর, তাহলে এখানে একটা আর, দেন এখানে একটা আর, তো দুইটা আর পাশাপাশি থাকলে অ্যালকেন হয়ে যায়, এই যে অ্যালকেন হয়ে যায়। এখন দেখো একটা জিনিস খেয়াল করো যে এখানে এই অ্যালকাইল হ্যালাইড, দেখো এই অ্যালকাইল হ্যালাইড, সো এই আর এর মান যদি তুমি এক কার্বনওয়ালা দাও, একটা কার্বন, তার মানে যদি তুমি CH3 এখানে যদি X দাও, দুইটার সাথে এখানে যদি সেম বিক্রিয়ক 2N এর সাথে বিক্রিয়া করে শুষ্ক ইথার, এই যে শুষ্ক ইথার বিক্রিয়া করো, তাহলে এখানে তুমি কি পাবা, CH3 পাবা, এখানে CH3 পাবা, তার মানে ডাবল কার্বন বিশিষ্ট তুমি অ্যালকেন পাবা। 2Na, এই X এর পরিবর্তে তুমি যদি ক্লোরিন দাও, তাহলে ক্লোরিন দাও 2NaCl হবে। সো এভাবে তুমি যদি এক কার্বন দাও, এই যে একটা কার্বন দাও, তাহলে সেক্ষেত্রে 2 কার্বনওয়ালা অ্যালকেন পাবা। তুমি যদি এই জায়গাতে 3 কার্বনওয়ালা দাও, তাহলে এই পাশে 6 কার্বনওয়ালা তুমি যৌগ পাবা, অ্যালকেন পাবা। সো এটার নাম হচ্ছে ইথেন। একদম মনোযোগ সহকারে খেয়াল করবে, তাহলে তোমাদের প্রতিটা জিনিস পড়া হয়ে যাবে এবং বেসিকটাও জানা হবে, এবং তোমরা ইজিলি জিনিসটা কি করতে পারবা, সহজে বুঝতে পারবা। মাথা ঠান্ডা রেখে এগুলো সবগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলো, তারপর এটা তোমরা আমাদের যে ম্যাপটা তোমরা পেয়েছো তার সাথে তোমরা স্টাপলার করে ফেলবা, তারপর যখন পরীক্ষার আগের দিন আসবে তোমরা শুধু জিনিসটা একবার দেখে যাবা, তারপর তোমাদের এইভাবে যখন বারবার প্র্যাকটিস করবে তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস সহজ হয়ে যাবে। প্লিজ ডু ইট, এটা করবে অবশ্যই। তারপরে আসো আমরা অ্যালকেনের পার্টটা আমরা শেষ করলাম, যে অ্যালকেনের পার্টটা আমরা শেষ করলাম, যে বিভিন্নভাবে কীভাবে বিক্রিয়া করে অ্যালকেনটা তৈরি করা যায় সেটা আমরা দেখলাম। এবার আমরা যাব, এবার আমাদের টপিকটা হচ্ছে, দেখো আরও টপিক আছে আমাদের, আমরা আস্তে আস্তে দেখব। এবার হচ্ছে আমরা অ্যালকেন থেকে বা এই অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি, এটা একটু দেবো। আবার বলছি অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি, তাহলে তোমরা যে একটু আমাদের ম্যাপের দিকে খেয়াল করো, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি, তাহলে দেখো এই যে ম্যাপের এই পয়েন্টে এই যে অ্যালকেন থেকে এই অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি, এই যে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি RX তৈরি করা, তো সেটা আমরা কি, এই যে আলোর উপস্থিতি H∧, হ্যালোজেনের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে দেখো এই আলোর উপস্থিতিতে অ্যালকেন সাধারণত এই ধরনের বিক্রিয়া দেয় না, প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত দেয় না, কিন্তু তীব্র আলো বা আলোর উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে এই অ্যালকেন এই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তার মানে হাইড্রোজেনকে সরিয়ে সে এখানে Xটা যুক্ত হয়, তারপর এখানে HX। তো এখন যদি তুমি প্রশ্ন করি যে এখানে যদি তোমার যদি ক্লোরিনের সাথে যুক্ত হয়, তাহলে এখানে আমরা কি পাবো, এই RCH2Cl, তার মানে হচ্ছে আমরা পাবো যে এখানে এই অ্যালকাইল ক্লোরাইড পাবো। তার মানে আমাদের এই কার্বনগুলো যত থাকবে, যত কার্বন তুমি দিবা, যদি আমি এখানে কার্বনটা এরকম করে দিই CH3 আর এখানে CH3 দিই, তাহলে এখানে ইথাইল ক্লোরাইড, এখানেও CH3 হবে আর এখানে CH2Cl হবে, ইথাইল ক্লোরাইড হবে, ক্লোরাইড। সো সহজে বুঝে গেলাম, তবে শর্ত হচ্ছে H∧, বা সূর্যালোকের উপস্থিতি, যে নিউ মানে হচ্ছে কি, যে H∧, নট এটা H∧, কম্পাঙ্ক। সো এই আলো, আমরা যেটা আলোর উপস্থিতিতে যদি আমরা কি পেই, যে বিক্রিয়া করে হ্যালোজেনের সাথে, তাহলে আমরা ইথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড পাবো, এটাকে বলা যায় অ্যালকাইল হ্যালাইড। সো খুবই গুরুত্বপূর্ণ, উদ্দীপকের জন্য জিনিসগুলো আসতে পারে, সো মাথা রাখবা। এবার আমাদের পয়েন্টটা হচ্ছে যে অ্যালকিন প্রস্তুতি, কি প্রস্তুতি বলো তো, অ্যালকিন প্রস্তুতি। তাহলে অ্যালকিন প্রস্তুতি আমরা কতভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়, তো তাহলে এই অ্যালকিন প্রস্তুত করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সাধারণত এই অ্যালকাইল হ্যালাইড থেকে এই অ্যালকিন প্রস্তুতিটা হয়, সাধারণত এই বিক্রিয়াটা পরীক্ষায় বেশি আসে, একটা ছোট্ট একটা ঝামেলা হয়, এই ঝামেলাটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, বলে দিচ্ছি, যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল, বাট এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যাই হোক না কেন, সেটা কিন্তু অ্যালকোহলিক দেওয়া আছে, মানে অতিরিক্ত অ্যালকোহলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে কার সাথে, অ্যালকাইল হ্যালাইডের সাথে। তাহলে এটা, এই যৌগটার নাম কি, এখানে ব্রোমিন আছে, সো এখানে কার্বন আছে 3টা, তাহলে প্রোপাইল ব্রোমাইড, তাহলে এটার নাম কি, প্রোপাইল ব্রোমাইড, অথবা আমি বলতে পারি ব্রোমোপ্রোপেনও বলতে পারি, তাহলে এটা ব্রোমো আর এখানে কার্বন 3টা রয়েছে, ব্রোমোপ্রোপেনও বলতে পারি, খাতায় লিখো। তাহলে তুমি খেয়াল করো, এখানে অ্যালকোহলিক যদি না থাকে, এখানে যদি অ্যাকোয়াস থাকতো, তাহলে সেটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যেত, তার মানে ব্রোমিনকে সরিয়ে ওএইচটা এখানে যুক্ত হতো। তাহলে এটা মনে রাখবা কিভাবে, যেখানে থাকিবে জল মানে অ্যাকোয়াস, তাহলে সেখানে হবে অ্যালকোহল, তার মানে প্রতিস্থাপন বিক্রিয়া ওই যুক্ত হবে, সেটাতে SN1 SN2 এর একটা ব্যাপার থাকবে, আমি বুঝাই দেবো জিনিসটা, সো ডোন্ট ওয়ারি। কিন্তু
যদি এখানে অ্যালকোহলিক হয় তাহলে সেক্ষেত্রে সেটা অ্যালকিন বা সাইজেপ নীতিটা মেনে চলবে, মানে সেটা অপসারণ বিক্রিয়া হবে, অপসারণ বিক্রিয়া। তাহলে এই যে নীতিটা সেটাকে আমরা কি বলতে পারি, সাইজেপ নীতি, সাইজেপ নীতি বা অপসারণ বিক্রিয়া বলতে পারি। এই যে সাইজেপ নীতি আমরা বলতে পারি। তো তাহলে এই সাইজেপ নীতিটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, সাইজেপ নীতিটা। তো এই সাইজেপ নীতির অপসারণ, তার মানে এখানে ব্রোমিনটা সরবে, তারপর এখানে এই অপসারণ বিক্রিয়ার একটা নীতি আমি মাঝখানে এই যে এই কার্বনের জন্য দেখাবো। সো এটা আমি সাইজেপ নীতিটা এখানে দেখিয়েছি। তো এটা নর্মালি এই মানে প্রান্তীয় জায়গায় যদি ব্রোমিন থাকে তাহলে সেক্ষেত্রে নর্মালি লাস্টের কার্বনগুলো থেকে হাইড্রোজেন অপসারিত এবং ব্রোমাইড একটা অপসারিত হবে, দ্যাটস অল। কিন্তু অপ্রতিসম কার্বনে যদি হয় তার মানে এখানে কার্বন হাইড্রোজেন আছে একটা, বাট এখানে হাইড্রোজেন আছে তিনটা, এখানে হাইড্রোজেন আছে দুইটা। তো তাহলে এখানে এই মাঝখানেটাতে ব্রোমিনটা অপসারিত হবে ইটস, কিন্তু এখানে কি হাইড্রোজেন এটা দ্বারা অপসারিত হবে না এটা থেকে অপসারিত হবে। যেই নীতিটা আছে সেই নীতিটাকে বলা হয় সাইজেপ নীতি। তো তাহলে নিয়ম হচ্ছে যেই জায়গাতে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই জায়গা থেকে অপসারিত হবে, তার মানে দ্বিবন্ধন এখানে তৈরি হবে, এখানে তৈরি হবে না, এখানে তৈরি হবে না। কেন তৈরি হবে না সেটা আমরা সাইজেপ নীতিতে বুঝতে পারবো। তাহলে সাইজেপ নীতিটা কি, নর্মালি এটা থাকলো দেন অপসারিত হয়ে গেছে যে মাঝখানে দ্বিবন্ধন, তার মানে এখান থেকে একটা ব্রোমিন চলে গেছে আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। তাহলে হাইড্রোজেন একটা চলে গেলো, ব্রোমিন একটা চলে গেলো, দুইটা হাত খালি হলো, ফলে এই জায়গাতে দ্বিবন্ধন তৈরি হয়েছে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায়, এখানে একটা ব্রোমিনও যদি চলে যায়, তো তাহলে এই যে দুইটা এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে। সো এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে, তাহলে এটা প্রোপিন তৈরি হয়েছে, প্রোপিন তৈরি হয়েছে, এটা প্রোপিন তৈরি হয়েছে, আমি লিখলাম প্রোপিন তৈরি হয়েছে ইটস। কিন্তু যদি বিষয়টা এমন হয় এখানে দুই থাকলো এখানে ব্রোমিন থাকলো, রাইট, মানলাম। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে এখানে ব্রোমিন আছে বাট এই জায়গাতে হাইড্রোজেন হচ্ছে তিনটা আর এই জায়গাতে হাইড্রোজেন হচ্ছে দুইটা, তো তাহলে কোন হাইড্রোজেনটা থেকে এটা তো যাবে কনফার্ম, বাট এখান থেকে কি এটা থেকে যাবে না এটা থেকে যাবে, যে নীতিটি রয়েছে সেই নীতিটাকে সাইজেপ নীতি বলা হয়। তো সেখানে KOH থাকতে পারে, KOH অ্যালকোহলিক থাকতে পারে, AlC অ্যালকোহলিক, অবশ্যই অ্যালকোহলিক থাকতে হবে। এটা উদ্দীপক অনেকবার আসছে, অনেক বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এটা। সো বি কেয়ারফুল, এটা বারবার প্র্যাকটিস করবে। তো তাহলে এখানে দেখো এই নীতিটা হচ্ছে প্রধান উৎপাদ হিসাবে তৈরি হবে যে এখানে এই যে অর্থাৎ যে কার্বন থেকে হাইড্রোজেন কম সেই কার্বন থেকে অপসারিত হবে। তার মানে এখান থেকে যদি অপসারিত হয় তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এখানে একটা বন্ধন তৈরি হবে, এখানে ব্রোমিন চলে যাওয়ার কারণে, তাহলে ব্রোমিন আর এটা মিলে HBr তৈরি হবে, এখানে NaBr তৈরি হবে, এটার সাথে এটা যুক্ত হয়ে NaBr তৈরি হবে। তারপর হচ্ছে এরপরে হচ্ছে এখানে পানি যুক্ত হবে, তার মানে এখানে আরেকটা হাইড্রোজেন যেটা হবে সেটার সাথে এই যে এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে, পানি তৈরি হবে, পানি উৎপন্ন হবে। সো এই দুইটা চলে যাবে, এখানে একটা ব্রোমিন যাবে, ব্রোমিনটা সোডিয়াম ব্রোমাইড হবে, আর এখানে হচ্ছে কি চলে যাবে, এখানে হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেনটা এই পানির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হবে। সো এই নীতিটাকে অর্থাৎ প্রান্তীয় কার্বনে অপসারিত হয় না, এই যে মাঝখানে কার্বনে কেন অপসারিত হয় সেই নীতিটা তোমরা খাতায় লিখে রাখবা, সাইজেপ নীতিটা, অথবা তোমরা বই থেকেও একটু দেখে নেবে, তাহলে তোমাদের জন্য বিষয়টা সহজ মনে হবে ইনশাল্লাহ। তারপরে আসো আমরা অ্যালকাইন থেকে, মানে এই বিক্রিয়াটা যে কতবার আসছে একটু মাথায় রাখতে হবে, মানে অনেকবার বোর্ডে আসছে এই বিক্রিয়াটা। সো এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটাকেও তুমি ত্রিফল স্টার দিয়ে লিখতে পারো, ত্রিফল স্টার দিয়ে লিখতে পারো। সো এখানে খেয়াল করো, আমরা কিন্তু পরীক্ষাতে দেখো খেয়াল করো এখানে কিন্তু তোমাকে মানে উদ্দীপক ABC আকারে দিতে পারে, কি আকারে দিতে পারে, ABC আকারে দিতে পারে। সো এই ABCD আকারে দেওয়ার ক্ষেত্রে তুমি যদি এই উৎপাদ বিক্রিয়কগুলো সহজে চিনতে পারো তাহলে তোমার জন্য উদ্দীপকটা সহজভাবে সলভ করা, মানে তোমার জন্য সহজ হয়ে যায় উদ্দীপকটা সলভ করা। এই কারণে তোমাকে মাথায় রাখতে হবে বেসিকগুলো, তারপর হচ্ছে এই বেসিকগুলো থেকে এই জিনিসগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে সব কিছু সহজ মনে হবে তোমার কাছে। সো এবার বলি, এটা হচ্ছে একটা দুর্বল বিজারক, মানে হাইড্রোজেন এবং তার প্যালাডিয়াম, এখানে PD হবে, PD প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট যদি বিক্রিয়া করে তার মানে কারো হাইড্রোজেনের সাথে, তাহলে এই পুরো বিকারকে এই যে PD এবং এটা পুরোটাকে রোজেনমুন্ড বিজারক বলা হয়, রোজেনমুন্ড বিজারক বলা হয়, এটাকে কি বলা হয়, রোজেনমুন্ড, এই যে রোজেনমুন্ড বিজারক বলা হয়, বিজারক বলা হয়। তো তাহলে খেয়াল করো দুর্বল বিজারক, এটা একটা দুর্বল বিজারক, এই যে দুর্বল বিজারক, তাহলে এটা মনে রাখবা। তার দুর্বল এসে কি করতে, মানে শতভাগ, তার মানে শক্তিশালী সবল বিজারক যদি হতো তাহলে এখানে হাইড্রোজেন দোনোটাই এখানে ঢুকে যেত, তার মানে দ্বিবন্ধনটা এই ত্রিবন্ধন এবং মানে তোমার ত্রিবন্ধনটা একক বন্ধনে পরিণত হতো, তার মানে সহজে এই বন্ধনগুলো ভেঙে এখানে কি হয়ে যেত, যে অ্যালকেন হয়ে যেত, কিন্তু সেটা অ্যালকেন হয় নাই, সেটা দুর্বল বিজারক বিদায় শুধুমাত্র একটা বন্ধন ভাঙতে পারছে। এই একটা বন্ধন ভাঙার কারণে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই অ্যালকিন তৈরি হয়েছে, যে অ্যালকিন তৈরি হয়েছে। তাহলে তুমি মনে রাখবা এই রোজেনমুন্ড বিজারক, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের মিশ্রণ এবং হাইড্রোজেন সহ যদি থাকে তখন এটাকে বলা হয় দুর্বল বিজারক বলা হয়। কি বিজারক বলা হয়, দুর্বল বিজারক। তাহলে এখানে আমরা সহজভাবে এই যে দেখো আমরা দিয়েছি যে দুর্বল বিজারকের সাহায্যে আমরা অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকিন তৈরি করেছি, তোমরা একটু খেয়াল করো।
যে এই দুর্বল বিজারকের সাহায্যে আমরা কি এই যে অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন তৈরি করেছি। দেখো এই যে দুর্বল বিজারকের সাহায্যে এই যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এবং H2 এই যে আমরা অ্যালকিন তৈরি করেছি। সো এটা একটা পয়েন্ট গেল। তারপর হচ্ছে এখানে আরও অনেকভাবে তৈরি করা যায় ডাইহ্যালাইড, এটাও তো আমরা দেখাবো এখন তোমাদেরকে। সো এটা একটু মনোযোগ সহকারে দেখো বিক্রিয়াটা কোথায় আছে দেখতে পাচ্ছ, তাহলে সহজে তোমরা জিনিসটা কি করতে পারলা, সহজে তোমরা সলভ করতে পারলা। এবার আসো আমরা দেখবো এটা দুর্বল বিজারক মনে রাখতে হবে, রোজেনমুন বিজারক এটা মনে রাখতে হবে। এরপরে দেখো অ্যালকোহল থেকে সহজ একটা বিষয় যে এই অ্যালকোহলটা যদি আমরা প্রভাবকের উপস্থিতি বিক্রিয়া করি, সেখানে প্রভাবক হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, এটাকে নিরোধক বলা হয়, ডিহাইড্রেটিং এজেন্ট বলা হয়। এখন ডিহাইড্রেটিং এজেন্ট মানে কি, কোনো একটা যৌগ থেকে পানিকে অপসারণ করে দেবে বা সরিয়ে দেবে, সেটাই হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে এখানে যে সালফিউরিক অ্যাসিড দেখতেছো, এখানে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া করে, তাহলে এই জায়গা থেকে OH-কে সরিয়ে দেবে, এই জায়গা থেকে OH-কে, আর এখান থেকে একটা হাইড্রোজেনকে। যদি আমি এখানে লিখি একটা হাইড্রোজেন আমি এইভাবে আলাদা করে দিই, তাহলে এই একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সে কি তৈরি করবে, এখানে প্লাসে যে পানি তৈরি করে, প্লাস পানি তৈরি করবে, H2O তৈরি করবে। তো তাহলে এই জায়গায় একটা হাত খালি হলো, এখানে একটা হাত খালি হলো, তো দুইটা মিলে দ্বিবন্ধন তৈরি হয়েছে। সো এটা যদি অ্যালুমিনিয়াম অক্সাইড যদি হয়, এই অ্যালুমিনিয়াম অক্সাইডও কি নিরোধক হিসেবে কাজ করে, তবে তাপমাত্রা দিতে হবে 350 ডিগ্রি থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। তাহলে সেটাও সেম কাজ। তার মানে এটা বা এটা যে কোনো একটা তুমি যদি ব্যবহার করো, প্রভাবক ব্যবহার করো, তাহলে সহজে সেটা অ্যালকিনে পরিণত হয়। যদিও বা বিক্রিয়াটা 2 ধাপে ঘটে, আমাদের এত মনে রাখার দরকার নেই 2 ধাপটা, আমরা শুধু বেসিক জিনিসটা জানবো যে অ্যালকোহল থেকে সহজে আমরা অ্যালকিন পাবো যদি আমরা যে এখানে সালফিউরিক অ্যাসিড নিরোধক ব্যবহার করি এবং তাপমাত্রা যে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। তাহলে এটা যেহেতু পানিকে অপসারণ করেছে, এই কারণে এটাকে নিরোধন বিক্রিয়াও বলা হয়। কি বিক্রিয়া, ডিহাইড্রেটিং রিঅ্যাকশনও বলা হয়, বা নিরোধন বিক্রিয়া, বা সালফিউরিক অ্যাসিডকে একটা নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট বলা হয়, নিরোধক। তাহলে সালফিউরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দুইটাকে নিরোধক হিসেবে চিহ্নিত করা হয়। আবার মনে রাখবে এই বিক্রিয়াটা কিন্তু আবার রিভার্স হতে পারে। তার মানে এই বিক্রিয়াটা যদি এটার সাথে এটা যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে কিন্তু রিভার্সে অ্যালকোহলও তৈরি হতে পারে। সো এই বিক্রিয়াটা ভাইস ভার্সা, তার মানে এদিক থেকে এদিকে হয়, আবার এদিক থেকে এদিকে গেলে কিন্তু তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াস দিতে হয়, দিলে তখন অ্যালকোহলও তৈরি হবে। সো এটা একটু মনে রাখতে হবে, আমরা এরপরে পড়াবো জিনিসগুলো। আচ্ছা, এবার আসো আমরা দেখবো যে অ্যালকিন থেকে কি পাওয়া যায়, তাহলে অ্যালকিন থেকে কি পেতে পারি আমরা, ডাইহ্যালাইড, এই যে বিস ডাইহ্যালাইড আমরা বুঝাবো যে এই দেখো অ্যালকিন থেকে আমরা কি পেতে পারি, সেই জিনিসটা যদি আমরা একটু দেখাই, আমাদের যে ইয়াটা রয়েছে সেটা যদি একটু দেখাই, তাহলে তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। দেখো অ্যালকিন থেকে কি পেতে পারি, দেখো আমরা এখানে মুছে দিলাম। এবার আসলে অ্যালকিন থেকে আমরা কি পাচ্ছি, দেখো এই অ্যালকিন থেকে আমরা এই যে অ্যালকিন থেকে যদি হ্যালোজেনের বিক্রিয়া দিই, এই যে ডাইহ্যালো অ্যালকেন, তো ডাইহ্যালো অ্যালকেনকে যদি আমরা যদি আবারও যে সাইজেপনি দিই, বা আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালকোহল জিও দ্রবণ ব্যবহার করি, তাহলে আমরা অ্যালকাইন পেতে পারি। দেখছো কিনা, অ্যালকিন থেকে এটা পাওয়া যায়। আবার অ্যালকিন থেকে আমরা কি পেতে পারি, এই অ্যালকিন থেকে আবার আমরা অ্যালকেনও পেতে পারি। কিছুক্ষণ আগে দেখালাম অ্যালকিন থেকে অ্যালকান পেতে পারি যে। সো এই অ্যালকিন থেকে আবার আমরা অ্যামোনিয়া, এই যে এমিন পেতে পারি। তাহলে এই অ্যালকিনকে যদি আমরা অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া দিই, তাহলে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এমিন তৈরি হয়। সো এইভাবে আমরা অ্যালকিন থেকে বিভিন্ন উৎপাদ পেতে পারি। এই জিনিসগুলো আমরা এখন শিখবো। দেখো তাহলে এই অ্যালকিন থেকে একটা কি পাইতে পারি, প্রথমে এই যে হ্যালোজেনের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে দেখো এই যে মাঝখানে বন্ধনটা ভেঙে, তাহলে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এখানে একটা হ্যালাইড আর এখানে একটা হ্যালোজেন যুক্ত হবে। তো তাহলে এটাকে বিসিনাল তোমার ডাইহ্যালাইড বলে। বিস মানে হচ্ছে একই পাশে, সেম, তার মানে একই দিকে, তার মানে হচ্ছে দুইটা ভিন্ন হ্যালাইড যুক্ত হচ্ছে 2 কার্বনে, তো এটাকে বিসিনাল। আর একই কার্বনে যদি হয় এটাকে জিমিনাল বলা হয়, জিমিনাল। যদি একই কার্বন হতো, বিষয়টা যদি আর এখানে সি হইতো আর এখানে যদি কোনো হতো, তাহলে এখানে একটা হ্যালোজেন, এখানে একটা হ্যালোজেন যদি হতো, তাহলে এখানে যদি ভিন্ন মানে এই বিষয়টা যদি এমন হতো, তাহলে এটাকে আমরা বলতাম এই যে এখানে একই কার্বনের দুইটা, তাহলে এটাকে আমরা জেমিনাল হ্যালাইড বলতে পারতাম। সো এটা আমাদের বিষয় না, আমরা একটু জেনে নিলাম। সো ডাইহ্যালাইড অর্থাৎ বিস ডাইহ্যালাইড বলা হয়। সো এখানে যদি আবার আমরা যদি এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালকোহলিক দ্রবণ দিই, তাহলে আমরা অ্যালকেন পেতে পারি। কি পেতে পারি, অ্যালকেন পেতে পারি। সো এটা একটু মনে রাখতে হবে, এটা সহজভাবে চিন্তা করলে তোমাদের জন্য হয়ে যাবে। তো সিএস এখানে আমরা দেখলাম যে এটা থেকে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি হচ্ছে। সো এই বিক্রিয়াটা একটু দেখবা। আচ্ছা, এখানে এই বিক্রিয়াটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিক্রিয়ার মধ্যে এখানে রয়েছে, আমি দেখাচ্ছি যে এই অ্যালকেন থেকে কিছুক্ষণ আগে আমরা দেখবো যে অর্থাৎ অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যায়। তো অ্যালকিন যৌগটা আমরা দিলাম অ্যালকিন, তো এখান থেকে কিছুক্ষণ আগে নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে যে মাঝখানে বন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলে CH2 হবে, আর এখানে একটা হাইড্রোজেন এখানে CH2 হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলে তাহলে CH3 হয়ে যাচ্ছে। তাহলে এই অ্যালকিন থেকে আমরা কি পেতে পারি, অ্যালকেন পেতে পারি, সেটা আমরা দেখেছি। আবার কিছুক্ষণ আগে দেখো, এখানে দেখো, যদি আমি
এটার মাধ্যমে আমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। দেখো এই অ্যালকাইল হ্যালাইডের ব্যাপারটা একটু খেয়াল করো। এই অ্যালকিন থেকে দেখো এই যে এখানে নিচে দিয়ে এইভাবে দেওয়া আছে, তাহলে যে হ্যালোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। তাহলে HX বা আমরা যদি কোনো একটা অ্যাসিড দিই, হাইড্রোসিড দিই, এই যে হ্যালোজেনওয়ালা অ্যাসিড দিই, তার মানে আমি যদি এখানে HCl দিই, তো তাহলে এখানে CH2, তাহলে CH2 এখানে কি তৈরি হবে? Cl তৈরি হবে। তাহলে Cl তৈরি হবে, তার মানে অ্যালকাইল হ্যালাইড হয়ে গেল এটা। তার মানে এটা অ্যালকাইল হ্যালাইড হয়ে গেল। এবার কার্বনের মানটা তুমি এবার এই অ্যালকাইল মূলকের মানটা এবার তুমি বিভিন্নভাবে দিতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, তুমি তোমার মতো করে দিতে পারবে। শুধু কত কার্বন লাগবে, তুমি শুধু মেইন পয়েন্টটা হচ্ছে মাঝখানে দ্বিবন্ধনটা ভেঙে এক জায়গায় ঢুকবে হাইড্রোজেন আর এক জায়গায় ঢুকবে কি? হ্যালোজেন। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, এক জায়গায় ঢুকবে হাইড্রোজেন আর এক জায়গায় ঢুকবে কি? হ্যালোজেন বা এক্স মূলকটা যুক্ত হবে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তবে এখানে একটা নীতি রয়েছে, সেটাকে আমরা পড়বো, মার্কোনিকভ নীতি পড়বো। সেই নীতিটা আমরা যদি জানি তাহলে আমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। মার্কোনিকভ নীতি অনুসারে এখানে নিয়মটা হচ্ছে যেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি, মার্কোনিকভ নীতি যদি আমি বলি, এখানে একটা নীতি রয়েছে, তো সেই নীতিটা যদি আমি বলি তাহলে সেই ক্ষেত্রে এখানে যুক্ত হবে কীভাবে, উৎপাদ তৈরি হবে কীভাবে, সেটা একটু ব্যাখ্যা করি, তাহলে সহজ হয়ে যাবে। মার্কোনিকভ নীতি, যে মার্কোনিকভ নীতি একটু মনে রাখবা, কারণ এটা পরীক্ষায় আসে। মার্কোনিকভ নীতি তার মানে যদি আমরা সংযোজন বিক্রিয়া মানে অপ্রতিসম কার্বন কেন বলা হচ্ছে? দেখো অপ্রতিসম অ্যালকিন, তাহলে দেখো এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন দুইটা, বাট এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন একটা, তাহলে অপ্রতিসম কার্বন, তার মানে কার্বনটা এটা সমান না, হাইড্রোজেনের সংখ্যাটা সমান না। তো তখন এখানে হ্যালোজেন যুক্ত হওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে তেলে মাথায় ঢালো তেল, রুক্ষ মাথায় ভাঙ্গো বেল। তো তার মানে যার কাছে H আছে তাকে ধনাত্মক চার্জ বেশি যুক্ত হবে, আর যার কাছে H কম আছে তার কাছে ঋণাত্মক অংশ যুক্ত হবে। তাহলে এই যৌগটা তৈরি হবে RCH, আর এখানে হচ্ছে CH3 হয়ে যাবে, আর এখানে X হয়ে যাবে। সো এটা হচ্ছে যে মার্কোনিকভ নীতির প্রধান উৎপাদ, 80% উৎপাদ এটা তৈরি হবে, 80%, আর 20% উৎপাদ কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম সেটা তৈরি হবে। সো এটা হচ্ছে 80%, দেন আরও একটা উৎপাদ সমানভাবে আরেকটা উৎপাদ তৈরি হবে, এটা হচ্ছে RCH2, আর এখানে CH2X, তার মানে এটা হচ্ছে 20% তৈরি হবে। সো এভাবে মার্কোনিকভ নীতিটা একটু মাথায় রাখবা। তাহলে একই সাথে আমরা এখানে মার্কোনিকভ নীতিটাও শিখে গেলাম। মার্কোনিকভ নীতিটাও কি সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যে মার্কোনিকভ নীতিটাও শিখে গেলাম, যে সেক্ষেত্রে নীতিটা কি, যে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে সেখানে হাইড্রোজেন যাবে, মানে ধনাত্মক অংশ যুক্ত হবে, আর অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক। তাহলে অপ্রতিসম বিকারক কেন? কারণ এখানে H+ আয়ন, এখানে X আয়ন, তো তার মানে হ্যালোজেন নেগেটিভ আয়ন, তাহলে প্রতিসম না, তো দুইটা তো তোমার H2 না, একই জাতীয় বা সমানভাবে ভাঙছে না, তাহলে বিকারকটা অপ্রতিসম, তার মানে একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন। তো সেক্ষেত্রে যেখানে পজিটিভ আয়ন থাকবে সেই আয়নটা যেখানে হাইড্রোজেন বেশিতে আছে সেই কার্বনে যুক্ত হবে। এই নীতিটাকে বলা হয় মার্কোনিকভ নীতি। তাহলে একই সাথে তুমি মার্কোনিকভ নীতিটাও শিখে ফেললা, তাহলে তোমার জন্য বিষয়টা সহজ হয়ে গেল। সো উদ্দীপকে যদি আসে তাহলে এটা 80% আর এটা হচ্ছে 20%, এগুলো সাধারণত পরীক্ষা আসে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একটু মার্ক করে রাখো, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা রাইট গেল। এবার আমরা দেখবো, এটাকে প্রতিটাকে আমরা ধরে ধরে নিয়ে আসতেছি। তাহলে দেখো এবার আমরা দেখব যে অ্যালকোহল থেকে, কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বললাম যে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়, যে সেম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বিক্রিয়া করি, এখানেও সেম মার্কোনিকভ নীতিটা আসছে। দেখো কীভাবে মার্কোনিকভ নীতিটা আসছে, আমি একটু খেয়াল করো, বিষয়টা খেয়াল করো। এখানে দেখো এখানে H+ আর এখানে হচ্ছে OH-, তাহলে অপ্রতিসম বিকারক। তাহলে অপ্রতিসম বিকারক যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে দেখো এই যে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখানে নেগেটিভ অংশটা যুক্ত হবে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে পজিটিভ অংশটা যুক্ত হচ্ছে, তাহলে পজিটিভটি যুক্ত হয়ে যায় H2 এর সাথে, তাহলে এখানে CH3, তাহলে এখানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। তাহলে এখানে যদি মাঝখানে একটা অ্যালকাইল মূলক আর এটা একটা অ্যালকাইল মূলক, তাহলে এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক, আর যে কার্বনে OH আছে সেই কার্বনে যদি দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি 2 ডিগ্রি অ্যালকোহল বলি। সো এই 2 ডিগ্রি অ্যালকোহল আমরা তৈরি করি। আর যদি নর্মালি যদি এটা যদি ইথিন হয়, নর্মালি যদি এটা ইথিন হয় তাহলে তো যে কোনো এক জায়গায় OH যুক্ত হবে, একই কথা। এখানে তো আর ওই ধরনের সেপারেশনের বিষয় আসতেছে না, কারণ এই জায়গাতে যে যুক্ত হওয়া যে কথা OH, তার মানে এটাকে যদি এখানে যদি তুমি এইভাবে লেখো HO CH2CH3 লিখো, একই কথা, এটার নামও অ্যালকোহল, এটা উল্টাভাবে লিখলেও এটা অ্যালকোহল। সো এটার নামেরও পরিবর্তন হবে না, দেখতে অন্যরকম লাগলেও দুটোটা একই যৌগ। সো এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না যদি আমরা ইথিনের সাথে বিক্রিয়া করাই। সো এটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। সো মার্কোনিকভ নীতি কিছুক্ষণ আগে শিখলাম, আবার এখানেও বুঝাই দিলাম মার্কোনিকভ নীতিটা। সো এই নীতিটা অনুসারে নেগেটিভ অংশ যেটা থাকবে সেটা যেখানে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই কার্বনে যুক্ত হবে, সংযোজন বিক্রিয়ার মার্কোনিকভ নীতি। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো মার্কোনিকভ। আমার বলার সাথে
সাথে সাথে তোমরা বইতেও একটু দেখবে, তাহলে তোমার কাছে নোট করে ফেলবে, তাহলে তোমাদের কাছে পুরো একটা নোট তৈরি হয়ে যাবে। আর ফলে তোমরা আর পরীক্ষার আগে শুধু এইগুলো দেখে গেলেই তোমাদের পুরো বিষয়টা সংক্ষিপ্ত হয়ে যাবে এবং সহজেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার আসো আমরা এমিনটা দেখব। তাহলে এমিনটা কিছুক্ষণ আগে সংযোজন বিক্রিয়া বুঝেছিলাম। তাহলে এখানে একটা এইচ আর এখানে NH2, তাহলে একটা মাঝখানে বন্ধনটা ভেঙে এক পাশে এইচ ঢুকবে, এই যে এক পাশে এইচ ঢুকবে, এই CH2 হয়ে গেছে, আর আরেক পাশে NH2 যুক্ত হয়েছে। সো এটাই মানেই তো এমিন। সো এখানে যদি আর এর মানটা চেঞ্জ করো, তাহলে আর এর মানটা যদি এখানে CH3 দাও, তাহলে আর এর মানটা এখানে CH3 দিলাম, আমি এই যে CH3 দিলাম, তাহলে এখানে আমি এখানে কি পাবো, এই যে এখানে পাবো, এখানে যাবো, দেখো এটার নাম হচ্ছে কি এমিনো প্রোপেনও বলতে পারি, এমিনো প্রোপেনও বলতে পারি, অথবা প্রোপাইল এমিনও বলতে পারি। প্রোপাইল এমিন, এই যে প্রোপাইল এমিন বা এমিনো প্রোপেন বা এমিনো প্রোপেনও বলতে পারি। সো আমরা এভাবে নামকরণগুলো করতে পারি। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে মানে ঘুরে ফিরে সবগুলো জিনিসই একই রকম। এই বিষয়গুলো যদি একটু বুঝতে পারো তাহলে সহজভাবে তোমরা বুঝতে পারবা। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে এই যে এমিন তো অ্যালকিন থেকে এমিনটা তৈরি হয়, সেই বিষয়টা একটু দেখিয়েছিলাম। আসো তাহলে এই অ্যালকিনটাও আমাদের শেষ। এবার অ্যালকিন থেকে আমরা আর কি কি যৌগ তৈরি করতে পারি সেটা আমরা একটু দেখব। এবার আমরা দেখো এই অ্যালকাইন তৈরি করতেছি। এই অ্যালকাইনটা কিছুক্ষণ আগে দেখালাম, যে সেম বিক্রিয়াটাই আমি দেখালাম, এখানে সেম বিক্রিয়াটা অ্যালকাইন তৈরি হয়েছে, কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। সুইটার নিয়ে আর টেনশন কথা বলার দরকার নাই। এই বিক্রিয়াটা যে ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইনের এই বিক্রিয়াটা কমপক্ষে, মানে কতবার বলবো, কমপক্ষে 10-12 বেশি বোর্ডে এসেছে এই উদ্দীপকটা, অনেকবার এসেছে। সো এটাকে তুমি ট্রিপল স্টার না, তুমি এটাকে কি স্টার দিবে আমি বুঝতে পারতেছি না, তুমি মিনিমাম 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার দিয়ে রাখো। এই 5 স্টারটা, কারণ এত বেশি উদ্দীপকে এসেছে এটা বলার মতো না। সো তুমি একটা জিনিস খেয়াল করো, ক্যালসিয়াম কার্বাইড, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এখান থেকে ইথাইন তৈরি হয়েছে, এটা ইথাইন থেকে আবার বেনজিন তৈরি হয়েছে। তার মানে বিক্রিয়াটা হচ্ছে এরকম যে C3 বন্ড, আমি যদি একটু বেনজিনের বিক্রিয়াটাও একটু দেখাই দিই, যদিও বা আমরা সেটা নেক্সট লেকচারে আলোচনা করব। এই যে CH, এখানে H, এখানে 3টে যদি বিক্রিয়া করে, তাহলে এটা বিক্রিয়া করে লৌহনলের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করো, তাহলে এখানে C দেখো ট্রিপল বন্ড, আর এখানে দেখো C, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে C3 বন্ড C, তাহলে C3 বন্ড C, তাহলে এই বন্ডটা একটা ভেঙে যাবে, একটা বন্ড ভেঙে যাবে, এই বন্ড একটা ভেঙে যাবে। তাহলে বন্ড যদি একটা ভেঙে যায়, এই যে বন্ড যদি একটা ভেঙে যায়, তাহলে দ্বিবন্ড, তাহলে বন্ড একটা ভাঙে, তাহলে কি হবে, এই জায়গাতে একটা বন্ড তৈরি হবে, এই জায়গাতে একটা বন্ড তৈরি হবে, আর একটা বাইরে একটা হাত তৈরি হবে, বাইরে একটা হাত তৈরি হবে, হাত, তাহলে এখানে একটা বন্ড, এখানে একটা। সো এই হাতগুলোতে কি যুক্ত হবে, এখানে হাইড্রোজেন তো অলরেডি আছে। সো এই হাতে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে বন্ডটা ভেঙে তার দুইটা হাত তৈরি হবে, একটা হাত এদিকে আর একটা হাত এদিকে। তার মানে দেখো এখানে একটা হাইড্রোজেন থাকবে, সো এখানে একটা হাইড্রোজেন থাকবে। তো ফলে দেখা যাবে যে এটা কি হবে, যখন বন্ধন ভাঙবে দুই পাশে দুইটা হাত তৈরি হবে দুইজনের। সো ওইটার সাথে আবার এটার বন্ধন, এটা হাত তৈরি, এটার সাথে বন্ধন তৈরি করবে। তার মানে এই কার্বনের একটা অর্ধেক আর এই কার্বন অর্ধেক, তার মানে এখানে মিলে একটা নতুন বন্ড তৈরি হচ্ছে। সো এই ক্ষেত্রে এটা তৈরি কি হচ্ছে, বেনজিন, এটার নাম হচ্ছে বেনজিন, এই বেনজিন তৈরি হয়। সো এই বিক্রিয়াটার নাম হচ্ছে যে ইথাইনের পলিমার, বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয়। সো এটা ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া বলা হয়, এটাকে ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, এটা একটু মাথায় রাখতে হবে যে ক্যালসিয়াম কার্বাইড থেকে যে ইথাইন তৈরি করা যায়, এখানে ক্যালসিয়াম কার্বাইড থেকে যে ইথাইন তৈরি করা যায়, এটা বেশি করে জানতে হবে। কারণ এটা আমরা যদিও বা এর পরে লেকচারে আমরা আলোচনা করেছি, তারপরেও তোমরা এটা একটু মনে রাখতে হবে যে ক্যালসিয়াম কার্বাইড থেকে কি তৈরি করা যায়, অ্যালকাইন তৈরি করা যায়, এটা একটু জানতে হবে। এটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। সো এটা একটু লিখে রাখো, কারণ এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এসেছে। সো এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, এই জিনিসটা অনেকে বুঝে না। সো এটাকে যদি আমি একটু মুছে ভালো করে লিখে দিই, তাহলে বিষয়টা এমন হবে, তুমি একটু খেয়াল করো একদম মনোযোগ সহকারে, যে কার্বন, দেখো কার্বন, ট্রিপল বন্ড কার্বন, তাহলে এখানে একটা ক্যালসিয়ামের যোজনী 2, তো তাহলে এখানে H থাকে আর এখানে OH থাকে। তো তাহলে তুমি খেয়াল করো যে এটা যদি 2 অণু বিক্রিয়া করে, যে 2 অণু, তার মানে এটা 2 অণু বিক্রিয়া করলে তুমি খেয়াল করো যে OH-টা, এই যে 2টা OH, মানে 2টা অণু, যেহেতু 2টা OH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, দেন 2টা হাইড্রোজেন তৈরি হচ্ছে, তাহলে একটা হাতে এক পাশে একটা হাইড্রোজেন আর এই পাশে আরেকটা হাইড্রোজেন, তাহলে মাঝখানে বন্ধনটা ভেঙে, এই যে মাঝখানের এই বন্ধনটা ভেঙে গিয়ে তাহলে এক পাশে একটা হাইড্রোজেন তৈরি হয়, যুক্ত হয়, আর এক পাশে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়। সো এটার নামই হচ্ছে ইথাইন। সো বেসিকটা বোঝার জন্য তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, ক্যালসিয়াম কার্বাইডকে এইভাবে লেখা যায়, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সংকেত, এটা ক্যালসিয়াম কার্বাইড, আমি যদি বলি ক্যালসিয়াম কার্বাইডের সংকেত, এই যে ক্যালসিয়াম কার্বাইড C2, অনেকে এই জিনিসটা বুঝে না, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। আশা করি এটা বোঝার পরে তোমার কাছে এই বিষয়টা অনেক সহজ মনে হবে, আশা করি বুঝতে পেরেছো।
পেরেছো। সো এবার আমরা দেখব যে কিভাবে আমরা প্রতিটা জিনিস একদম ধরে ধরে পড়লে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। একটু দেখো, একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, তাহলে তোমাদের আর কিছু সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবার দেখো, এই অ্যালকাইন থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতি, এই বিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যেটা আমি বললাম, এই বিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু মনে রাখবা যে কতবার যে বোর্ডে এসেছে এটা বলার মতো না। এখানে আমরা পানিটা দিই নাই, কেন দিই নাই বলছি আমি তোমাকে, যে এই জায়গাতে যে অ্যালকাইন থেকে আমরা অ্যালডিহাইডটা আমরা দেখতেছি, কি দেখতেছি, এই অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা। তাহলে এখানে কার উপস্থিতি, যে H2O ওর উপস্থিতি বিক্রিয়া করে কার সাথে, এই যে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, যে পানির উপস্থিতিতে এটা বিক্রিয়া করে। তো এখন আমাকে বলো যে পানিটা দেওয়া হয় না কেন, কারণ এখানে 20% সালফিউরিক অ্যাসিড, তার মানে এখানে পানি থাকে, তো সেক্ষেত্রে আলাদা করে দিতে হয় না। তারপরেও উদ্দীপকে অনেক সময় থাকবে না পানি, এই কথাটা উল্লেখ থাকবে না, এই কারণে উদ্দীপকে পানি না থাকার কারণে আমরা এখানে পানিটা দিই নাই। সো এটা মাথায় রাখতে হবে। সো এখান থেকে যে অ্যালকাইন থেকে যদি 2% মার্কারি, Hg2+ এবং 20% সালফিউরিক অ্যাসিড, অ্যালডিহাইডও তৈরি হতে পারে, কিটোনও তৈরি হতে পারে। সো সেটা আমরা দেখাবো। সো এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। তুমি দেখো, এই অ্যালডিহাইড, তাহলে অ্যালকাইন থেকে যেটা তৈরি হয়, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই অ্যালকাইন থেকে যদি পানির উপস্থিতিতে বিক্রিয়া হয়, তাহলে একটা অস্থায়ী যৌগ ইনল তৈরি হয়, যে ইনল তৈরি হয়, ইনল তৈরি হয়, ইনল। তার মানে এক পাশে হাইড্রোজেন যুক্ত হয় আর আরেক পাশে OH যুক্ত হয় পানির। তো দেন এটা আবার পুনর্বিন্যস্ত, অটোমেটিক্যালি পুনর্বিন্যস্ত হয়ে অ্যালডিহাইড হয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি যে সমানুকরণ বিক্রিয়া। মানে অটোমেটিক্যালি কি কার্যকরীমূলক, অর্থাৎ একটা কার্যকরীমূলক থেকে সম্পূর্ণ নতুন আরেকটা কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে পরিণত হয়। এটাকে টটোমারিজম বলা হয়। কি বলা হয়? টটোমারিজম। মানে এই পার্টটাকে আমরা টটোমারিজম বলি, সমানুকরণের টটোমারিজম বলি, আমরা টটোমারিজম বলি, মানে স্বতঃস্ফূর্ত হয়ে। তাহলে মূলত তোমার এত কিছু পরীক্ষায় মাথা রাখা লাগবে না, পরীক্ষায় এই জিনিসটা তোমার একদমই মাথায় রাখা লাগবে না, এটা একদমই মাথায় রাখা। তাহলে তুমি শুধু মাথায় রাখবা কোনটা, যে অ্যালডিহাইড ইথাইন থেকে ইথানেল তৈরি হয়, যে ইথানেল তৈরি হয়, এই প্রভাবকের উপস্থিতিতে ইথানেল তৈরি হয়। এই বিষয়টা মাথায় রাখতে পারলেই হয়। আবার বলছি, ইথাইন থেকে আমরা ইথানেল তৈরি, এটা মাথা রাখতে পারলেই হয়। এইখান থেকেই মূলত এই জিনিসটা আসে পরীক্ষায়, যে অমুক এবং তমুকের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ABC দিয়ে দেওয়া থাকে। সো অ্যালডিহাইডের, আবার মনে রাখবা, কিটোনের অপেক্ষা অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, সেটা আমরা পরে আলোচনা করব বেসিকটা। আবার যদি দেখো যে এখানে যদি ইথাইন না হয়ে যদি কার্বনের সংখ্যা অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা ওই আগের মতো যে কিটোন তৈরি হয়ে যায় এখানে বিজারিত। তার মানে ওই যে এখানে OH এখানে যুক্ত হবে 2 ডিগ্রি, তো 2 ডিগ্রি সেটা আবার জারিত হয়ে তখন কি কিটোন তৈরি হবে। তার মানে 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কিটোন তৈরি হয়, সেটা আমরা দেখাবো। তো সো মাথায় রাখবা, যদি এখানে যদি তোমার 2 কার্বনের অধিক থাকে, তাহলে সেক্ষেত্রে কিটোন পাওয়া যাবে। সো কিটোন পাওয়া যাবে, এটা কিটোন পাওয়া যাবে। এটি শুধু একটু মাথায় রাখবা, এটা পরীক্ষা আসে নাই এখনো পর্যন্ত, এটা পরীক্ষা আসে নাই। সো এটা পরীক্ষা বেশি বেশি আসছে। সো এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, শুধু মাথায় রাখবা যে ইথাইন থেকে অ্যালডিহাইড তৈরি হয়, আর ইথাইনের চেয়ে বেশি কার্বনওয়ালা যদি অ্যালকাইন হয়, তাহলে সেক্ষেত্রে কিটোন তৈরি হবে। তো যেই জায়গাতে অ্যালকাইন COO মূলক থাকবে, ওই মাঝখানের এখানে COটা যুক্ত হবে, দ্যাটস অল। মানে এই পাশেরটা, বাম পাশেরটাতে COটা যুক্ত হবে, আর COটা তো লাস্টে থাকতে পারে না। সো এটা একটু মাথায় রাখবে, দ্যাটস অল, আর কিছু মাথায় রাখতে হবে না। আর এটা তো কিছুক্ষণ আগে দেখিয়েছি যে এখানে অ্যালকিন থেকে অ্যালকিন উৎপন্ন, এটা অ্যালকেন না, এটা অ্যালকিন হবে, অ্যালকিন হবে, C ডাবল বন্ড CH2 হবে, অ্যালকিন হবে। সো কিছুক্ষণ আগে দেখেছি প্যালাডিয়াম এবং দুর্বল বিচারক, সো এটা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। তারপর হচ্ছে অ্যালকাইন থেকে, এটাও কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, এটা তীব্র 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যালকেন হয়ে যায়, মাঝখানে দ্বিবন্ধনটা ভেঙে যায়, তার মানে তীব্র বিচারক হিসেবে কাজ করে নিকেল এবং হাইড্রোজেনটা। তার মানে এইটাই হাইড্রোজেনটা দ্বিবন্ধনকে সরিয়ে দিয়ে বা ভেঙে ফেলে তোমার অ্যালকেন তৈরি। তার মানে এই জায়গাতে 2টা হাইড্রোজেন ঢুকবে, এই জায়গাতে 2টা হাইড্রোজেন ঢুকবে। তাহলে এখানে যদি 2টা হাইড্রোজেন ঢুকে, তাহলে এখানে কি হবে, CH2, আর এখানে হবে 2টা হাইড্রোজেন ঢুকলে একটা H এখানে আছে, তাহলে এখানে CH3 হবে। সো এই বিষয়টা অনেক সহজ, আশা করি বুঝতে পেরেছো। সো এটাও আমরা দেখলাম যে অ্যালকিন থেকে কি কি তৈরি করা যায়, সেটাও আমরা দেখলাম। তাহলে অ্যালকিনও তৈরি করা যায়, অ্যালকেনও তৈরি করা যায়, এটা একটা দেখলাম। এবার আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ, দেখো এইবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই গ্রিগনাট বিকারক থেকে, এই যে গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা। খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার বলছি, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং কয় ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। তারপর হচ্ছে এমিন থেকে অ্যালকোহল তৈরি করব। এখানে আমরা একটা জিনিস দিই নাই, সেটা হচ্ছে
1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকারী বিক্রিয়া। পরীক্ষায় এই টপিকটা থেকে উদ্দীপক আসে। সো আমি এটা লিখে দেবো এখন, তোমরা এটা নোট করে ফেলবা আলাদা করে, যাতে তোমরা পরীক্ষায় আসলে যাতে লিখতে পারো সেটা মাথায় রাখবা। সো ওইখানে যে সব কিছু দিলে বিষয়টা ঝামেলা হয়ে যাবে বিধায় আমরা বিষয়টা দিই না, এই কারণে আমরা ক্লাসের মধ্যে সেটা আলোচনা করছি। তো তাহলে দেখো যে এই অ্যালকোহলটা আমরা যেটা দেখতে পাচ্ছি, যে অ্যালকোহলটা আমরা দেখতে পেলাম, এই অ্যালকোহলটা কতভাবে তৈরি করা যায়। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। একদম মনোযোগ সহকারে আমার সাথে খেয়াল করবো, মনোযোগ সহকারে দেখো। গ্রিগনার বিকারক কিছুক্ষণ আগে আমরা দেখি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। দেখো এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে কি বলা হয়? গ্রিগনার বিকারক বলা হয়। এই গ্রিগনার বিকারকটা কীভাবে তৈরি করতে হয়? এই যে এই আর এই এক্সকে যদি ম্যাগনেসিয়ামের উপস্থিতিতে বিক্রিয়া দাও, তাহলে সেক্ষেত্রে শুষ্ক ইথারে, এই যে শুষ্ক ইথারে এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয় এখানে। কারণ শুষ্ক ইথার যদি ব্যবহার না করে তাহলে সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামটা অত্যন্ত সক্রিয় একটা ধাতু, এটার সাথে বিক্রিয়া করে ফেলবে, পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ও হাইড্রোক্সাইড তৈরি করে ফেলবে। সো এই কারণে শুষ্ক ইথার অনেক বিক্রিয়াটা তখন অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হবে না, এই কারণে শুষ্ক ইথার ব্যবহার করতে হয়। তার মানে এটা যদি ড্রাই ইথার, এটা যদি তুমি নর্মালি যদি কোনো পানি ব্যবহার করো তাহলে কিন্তু যৌগটা আর অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড আর পাবা না, তখন এখানে কি তৈরি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি হয়ে যাবে। সো এরকম একটা যৌগ তৈরি হয়ে যাবে। সো এটাকে মাথায় রাখবে, অর্থাৎ অ্যালকেন তৈরি হয়ে যাবে আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি হয়ে যাবে। সো এটা একটু মাথায় রাখবা। তো তাহলে এবার যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে দেখো, তাহলে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হলো শুষ্ক ইথারে। সো পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয়। তো তুমি সহজে বলবা যে শুষ্ক ইথার ম্যাগনেসিয়াম, যদি ড্রাই ইথার না হয়, পানি হয়, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি হয়ে যায়, তার মানে অ্যালকেন তৈরি হয়ে যায়, যেটা আমরা অ্যালকেন তৈরিতে দেখিয়েছিলাম ওই বিক্রিয়াটা করে ফেলবে। অ্যালকেন তৈরিতে আমরা দেখিয়েছিলাম যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে পানির বিক্রিয়া করে অ্যালকেন তৈরি হয়। সো এটা একটু মাথায় রাখবা, এই কারণে শুষ্ক ইথার ব্যবহার করা হয়। সো এটা একটু বেসিক হিসেবে মাথায় রাখবা। এখানে যদি এখন দেখো এই 1 ডিগ্রি, মনে রাখবা এই যে এখানে একটা এই 1 কার্বনওয়ালা অ্যালডিহাইড দেওয়া হয়েছে, তাহলে এখানে সি দিয়ে ডাবল বন্ড ও দেওয়া হয়েছে, এখানে একটা এইচ দেওয়া হয়েছে, এখানে একটা এইচ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আমরা যদি এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে যদি 1 কার্বনওয়ালা অ্যালডিহাইডের সাথে যদি বিক্রিয়া দিই, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। কী পাবো বলো তো? এই যে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে সেটা দেখো একটু মনোযোগ সহকারে, খুবই মনোযোগ সহকারে। তাহলে দেখো এই এইচ, আমি একদম বিষয়গুলো একদম সোজা হবে, তোমার কাছে যাতে মনে না হয় বিষয় অনেক সহজ। তাহলে সি বিষয়গুলো এত সহজ মনে হবে ইনশাল্লাহ, তুমি চিন্তাও করতে পারবে না। তাহলে দেখো এখানে মূলত বিক্রিয়াটা কীভাবে করে, তাহলে একটু খেয়াল করো। তাহলে এখানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এটা দুইটা অংশ। তাহলে দুইটা অংশ কী কী? একটা এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। এখানে যদি মাঝখানে ভাঙলে তো তাহলে এই নেগেটিভটা যাবে, তাহলে এটা যেহেতু কার্বনিক মূলক আছে, কার্বনিক মূলকের অক্সিজেনটা অধিক ঋণাত্মক বিদায় এখানে আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হবে, এটা আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হবে। ইটস ওকে। তাহলে এই অংশটা এটার কাছে যাবে, আর এই অংশটা এখানে যে পার্টটা দেখলাম এই পার্টটা এটার কাছে যাবে। তো তাহলে কমন উৎপাদ কী তৈরি হবে আমরা দেখবো, যে কমন উৎপাদ তৈরি হচ্ছে, কী তৈরি হচ্ছে। এখানেও শুষ্ক ইথার আমরা রাখতেছি, শুষ্ক ইথারীয় দ্রবণে শুষ্ক ইথার আমি রাখলাম, এখানে শুষ্ক ইথারে যে ড্রাই ইথারে যে শুষ্ক ইথার আমি রাখলাম। তাহলে বিক্রিয়া করে তাহলে দেখো কি উৎপন্ন হচ্ছে। তাহলে এই যৌগটা কমন উৎপাদটা তৈরি, দেখো কমন উৎপাদটা বুঝতে পারলে সহজ হয়ে যাবে তোমার জন্য। তাহলে এখানে আর একটা এখানে ঢুকতেছে, তাহলে আর একটা ঢুকলে এইচ একটা এখানে থাকবে, ইটসোকে প্লাস এখানে কার্বন, এখানে আর ঢুকবে, আরটা ঢুকলো এখানে। সো এখানে এই ও এম জি এক্স তৈরি হলো, এই যে তার মানে এই নেগেটিভ অংশ এই পজিটিভের সাথে পুরোটাই যুক্ত হলো এম জি এক্স। দেন এটাকে যদি আমরা একদম আমার সাথে শিখে ফেলতে হবে। দেন এটাকে যদি আমরা এই যে তোমার হাইড্রোলাইসিস করি বা পানি, এই যে পানির সাথে যদি বিক্রিয়া করা, এই যে এই অম্লীয় দ্রবণে, তার মানে অম্লীয় দ্রবণে, তাহলে এখানে আমাদের দেখো বিক্রিয়াগুলো ডিটেলস দেওয়া নাই, শুধু মূল জিনিসটা দেওয়া আছে। সো এই মূল জিনিসটাকে ডিটেলস আমরা করে দিচ্ছি, এই যে মূল জিনিসটাকে ডিটেলসভাবে আমরা ব্যাখ্যা করছি। তাহলে এটাকে যদি আবার আমরা এই যে H+ আয়ন অম্লীয় দ্রবণে যদি বিক্রিয়া করাই, তাহলে দেখো এই পানিতে দুটো অংশ, একটা হচ্ছে H+, এই যে একটা হচ্ছে H+, দেন আরেকটা হচ্ছে OH-। তো তাহলে এখানে দেখো সোজা অংশ, তাহলে এই H-টা এখানে যুক্ত হয়ে যাবে, দেন OH এর সাথে এটা বিক্রিয়া করে কমন উৎপাদ হিসেবে দেখো এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি হবে। তো এখানে হ্যালোজেন হিসেবে তোমার ক্লোরিন দেওয়া থাকতে পারে, ব্রোমিন দেওয়া থাকতে পারে, আয়োডিন দেওয়া থাকতে পারে। আর এখানে দেখো তাহলে এখানে H-টা এখানে যাবে। তো H গেলে তুমি একটু খেয়াল করো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে তোমার জন্য সহজ হবে আশা করতেছি। দেখো একদম সোজা হয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে এখানে দেখো এই H দিলা, এখানে C দিলা, এখানে OH হবে। তাহলে কেন? এই যে H+টা এখানে গেল। তো এখানে আমাকে বলো এই জায়গাতে একটা আর ঢুকলো, এই জায়গাতে একটা আর, এখানে একটা আর, তাহলে এই আর CH, তাহলে দেখো আর এখানে একটা হাইড্রোজেন তো আছে,
এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে এই হাইড্রোজেনটা ওখানে থাকলো, ইটস ওকে, হাইড্রোজেনটা থাকলো। তো তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকলো, তাহলে এই যৌগটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এই যৌগটাকে যে স্মার্টলি যদি লিখি, এই যৌগটাকে যদি আমি স্মার্টলি লিখি, তাহলে যে RCH2OH লিখতে পারি না? এই যে আর দিলাম, দেন CH2 দিলাম, OH, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল না? এই যে 1 ডিগ্রি অ্যালকোহল না? তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন হয়ে গেল, সহজে হয়ে গেল, কত সোজাভাবে হয়ে গেল। তাহলে এখন আমি আর কিচ্ছু করবো না, শুধু বেসিকটাই তোমাকে দেখাবো। দেখো বেসিকটা কীভাবে দেখাচ্ছি, কিচ্ছু করার দরকার নেই। আমি এখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো, তার মানে আমার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেছে। আর এর মান এবার যা দাও, এই আর এর মান এবার যা দাও তুমি, আর এর মান সেই অনুসারে অ্যালকোহল। তার একটা এখানে কিন্তু কার্বনটা বৃদ্ধিও পেয়েছে, দেখো এখানে কার্বন ছিল একটা, দেন এখানে কার্বন আরও একটা আর যুক্ত হয়েছে, তার মানে কার্বন সংখ্যা বৃদ্ধি করার জন্য এই বিক্রিয়াটা ব্যবহার করা হয়। আবার বলছি, কার্বনের সংখ্যা বৃদ্ধি করার জন্য এই বিক্রিয়াটা ব্যবহার করা হয়। সো এটা একটু মাথায় রাখতে হবে সহজে, ঠিক আছে? লেকচারগুলো একটু লম্বা হলেও একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ এগুলো দেখলে তোমার পুরো বেসিকটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এখানে যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করি, কিচ্ছু করবো না, দেখো এই 2 ডিগ্রি সেম আগের মতো যা আছে সব কিছু ঠিক রাখবো। দেখো আর কিচ্ছু করবো না আমি, দেখো আগের মতো, শুধু আমি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো এখানে। এই দেখো 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতেছি, তার মানে এটা মুছে দিলাম। এই যে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতেছি, দেখো কিচ্ছু করবো না। এই 1 কার্বনের চেয়ে অধিক কার্বন, তার মানে 1 কার্বনের চেয়ে বেশিওয়ালা কার্বন। আবার বলছি, 1 কার্বনের চেয়ে বেশিওয়ালা কার্বন, তাহলে এখানে আরেকটা আর মূলক দিয়ে দিই, অথবা CH3 দিতে পারি। তার মানে 1 কার্বনের বেশিওয়ালা অ্যালডিহাইড দিতে হবে। আবার বলছি, 1 কার্বনের বেশিওয়ালা অ্যালডিহাইড, বাট সব কিছু ঠিক থাকবে, জাস্ট এই এইচ এর পরিবর্তে আমি এখানে কি করব, আরেকটা আর যুক্ত করব। জাস্ট এইচ এর পরিবর্তে এখানে একটা আর যুক্ত করব। তো এখানে যদি একটা আর যুক্ত করি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটা এই যৌগটাকে আমরা কি লিখতে পারি? দেখো এই আর লিখলাম, একটা CH লিখলাম, এখানে একটা আর লিখলাম, তাহলে আর এর এখানে OH লিখলাম, তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল না? 2 ডিগ্রি হয়ে গেল না? এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কিচ্ছু করছি, শুধু আমি বিক্রিয়কটা চেঞ্জ করে দিয়েছি। দেখছো কিনা বিক্রিয়ক কি করে দিই? দেখো এই কারণে আমি এখানে লিখেছি, দেখো এই যে 1 RCHO, মানে 1 কার্বনের বেশি অ্যালডিহাইড যদি আমরা দিই, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে? যে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে, ইস্টকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, সহজভাবে আমরা বুঝলাম। এবার আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো, কিচ্ছু করবো না। দেখো এই 3 ডিগ্রিটা মুছে দিলাম, এই যে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতেছি, যে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতেছি। তো 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলে দেখো, তাহলে এখানে জাস্ট এই এইচ এর পরিবর্তে একটা আর দেবো, তার মানে এটা কিটোন, তার মানে কিটোনের সাথে বিক্রিয়া দেবে, যে কিটোনের সাথে বিক্রিয়া দেবো, RCOR, তাহলে কিটোনের সাথে বিক্রিয়া দেবো। তো বিক্রিয়া দিলে দেন এই এইচ এর পরিবর্তে আমি কি দেবো এখানে? এই যে এখানে পরিবর্তে আরেকটা আর দেবো, দেন আর দিলে তাহলে এই এইচ এর পরিবর্তে আরেকটা আর যুক্ত হবে। তো তাহলে এখানে এই এইচ এর পরিবর্তে আমার এখানে আরেকটা আর যুক্ত হবে। দেখো কত সহজ, একটা নিয়ম যদি জানো তাহলে তোমার কাছে কত সহজ মনে হবে জিনিসটা। তার মানে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে। তো তাহলে এবার তুমি সহজে মুখস্থ রাখার জন্য যে গ্রিগডের বিকারকের সাহায্যে যদি মিথানল দেওয়া হয়, মিথানল একদম মিথানল, কারণ আরটা ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে আসবে। যদি মিথানল দাও তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে অথবা গ্রিগনেট বিকারকের সাথে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। আর যদি 1 কার্বনের অধিক কার্বন বিশিষ্ট বা 1 কার্বনের অধিক সংখ্যক যদি আমি কি দিই, 1 কার্বনের অধিক সংখ্যক বিশিষ্ট যদি আমরা কি দিই, যদি আমরা অ্যালডিহাইড দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি 3 কার্বন বা অর্থাৎ কিটোন যদি দিই আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে সহজে আমরা বিষয়টা বুঝে গেলাম, কত সহজ। এবারে পরীক্ষাতে যেটা আসে যে এই তিনটার পার্থক্যকারী, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পার্থক্যকারী বিকার, লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলে পার্থক্য করব। তাহলে দেখো লুকাস বিকারকের সাহায্যে আমরা, দেখো লুকাস বিকারকের সাহায্যে আমি তাহলে জিঙ্ক ক্লোরাইড, এই যে জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে, এই মিশ্রণটাকে লুকাস বিকারক বলা হয়। কি বলা হয়? লুকাস বিকারক, লুকাস বিকারক বলা হয়। এই লুকাস বিকারকের সাহায্যে বিকারক বলা হয়। তাহলে এই লুকাস বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কি করতে পারবো? পার্থক্য করতে পারবো, সহজে পার্থক্য করতে পারবো। তাহলে দেখো একদম পান্তাবাদ, এগুলো একদম সোজা, ঠিক আছে? আমাদের সময়ের স্বল্পতা বা তোমাদের না হলে এইগুলো ভিডিও দেখাতাম আমি একদম ভালো করে, মানে এগুলো কীভাবে তৈরি হয় সেটাও দেখাতাম। আশা করি তোমরা সহজে বুঝবা, কারণ এগুলো পরীক্ষার জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, সেটা একটু মাথায় রাখবা। তাহলে দেখো এখানে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করার জন্য, তাহলে দেখো 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক, একটু মনে রাখবা, সহজে মনে রাখবা। এই 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে আমি যদি 3 ডিগ্রি অ্যালকোহল দিই, তাহলে আমি 3 ডিগ্রি এখানে আর, এখানে একটা আর দিলাম, এখানে একটা আর দিলাম, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। এই 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যে জিঙ্ক ক্লোরাইড, Cl এবং HCl এর মিশ্রণ, তাহলে আমি এখানে HCl দিলাম, এটা মানে হচ্ছে লুকাস বিকারক, HCl দিলাম। তো এখানে বিক্রিয়া করে দেখো এই 3 ডিগ্রির সাথে খুব দ্রুত বিক্রিয়া দেবে, তার মানে যেটা বিক্রিয়া দেবে সাদা পদক্ষেপ পড়বে, তার মানে আর সি, এখানে আর, এখানে আর, এখানে Cl, তার মানে দ্রুত পদক্ষেপ দেবে, তার মানে দ্রুত সাদা পদক্ষেপ দেবে, দ্রুত
অদক্ষেপ দেবে। এই অদক্ষেপটা হচ্ছে সাদা, এই কারণে আমি সাদাটা লিখলাম সাদা। তাহলে দ্রুত অদক্ষেপ দেবে আর মানে খুবই মানে বিক্রিয়া দেওয়ার সাথে সাথেই উৎপাদ তৈরি, মানে বিক্রিয়া দেওয়ার সাথে সাথে বিক্রিয়াটা করানোর সাথে সাথে উৎপাদ তৈরি হয়ে যাবে। সো এটা যখন দ্রুত অদক্ষেপ পড়বে তাহলে তুমি মনে করবে এটা 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিক্রিয়কের সাহায্যে, তাহলে হয়ে গেল একটা বিক্রিয়া, সহজভাবে আশা করি লিখে ফেলেছো। এবার যদি 2 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হয়, এই যে 2 ডিগ্রি হয়, দেন এখানে কি যুক্ত হবে, এখানে একটা এইচ থাকবে, CH হয়ে এখানে OH, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল হলে এটা বিক্রিয়া করবে যে এটা CH থাকবে, এখানে Cl, অথবা এইচটাকে নিচেও দিতে পারো। তাহলে এটা 5 থেকে 10 মিনিট পর, এই যে 5 থেকে 10 মিনিট পর অদক্ষেপ পড়বে, মিনিট পর সাদা অদক্ষেপ, এই যে সাদা অদক্ষেপ পড়বে। তাহলে 5 থেকে 10 মিনিট পর যদি সাদা অদক্ষেপ পড়ে, দেন তুমি কনফার্ম হচ্ছে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আবার বলছিস, দেন তুমি কনফার্ম হচ্ছে কি এটা 2 ডিগ্রি অ্যালকোহল, সহজভাবে তুমি বুঝতে পারলাম। এবার যদি তুমি তোমার নর্মাল 1 ডিগ্রি অ্যালকোহল দাও, এই যে 1 ডিগ্রি অ্যালকোহল দাও, তাহলে এখানে 1 ডিগ্রি অ্যালকোহল যদি CH3 দাও, CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল দাও, তাহলে এই কক্ষ তাপমাত্রায় নো রিয়েকশন, তাহলে এখানে 25 ডিগ্রি বা কক্ষ তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নো রিয়েকশন, তাহলে কোনো অদক্ষেপই পড়বে না। কিন্তু তাপমাত্রা বাড়ালে অদক্ষেপ পড়বে অনেক সময় পর, তাহলে কক্ষ তাপমাত্রায় এটা কোনো বিক্রিয়াই দেবে না। তাহলে আমরা এখন লুকাস বিক্রিয়কের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যটা সহজেই পেরে গেলাম। 3 ডিগ্রি খুবই দ্রুত বিক্রিয়া দেবে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, মানে 3 ডিগ্রি অ্যালকোহল অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। তাহলে আমরা খুব সোজাভাবে বলতে পারি যে লুকাস বিক্রিয়কের সাথে খুব দ্রুত 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া দেয়, আর 2 ডিগ্রি 5 থেকে 10 মিনিট পর, আর 1 ডিগ্রি হচ্ছে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া দেয় না। তবে যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে এই বিক্রিয়াটা খুব সহজেই দিতে পারে। আশা করি তোমাদের সবাই মাথায় গেঁথে গেছে, পরীক্ষা এইভাবে আসবে অমুক তমুকের সাথে বিক্রিয়া করলে এত সময় পর বিক্রিয়া দেয়। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবে। এবার আমরা এমিন থেকেও কি তৈরি করতে পারি, তোমার অ্যালকোহল তৈরি করতে পারি এমিন থেকে। এখানে একটা মজার বিষয় রয়েছে, একটু জানা উচিত বিষয়গুলো, খেয়াল করো। এই যে এমিন আমরা দেখতে পাচ্ছি, এই যে এমিন থেকে এমিন, এটা হচ্ছে এমিন, অ্যালকাইল এমিন আমি বললাম। তো এখানে যদি নাইট্রাস অ্যাসিড, এই যে নাইট্রাস অ্যাসিড তার মানে HNO2 নাইট্রাস অ্যাসিড, আর এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট এবং ACl, এই দুটোটা মিলে এই যে নাইট্রাস অ্যাসিড তৈরি করে। তো নাইট্রাস অ্যাসিডের সাথে যদি বিক্রিয়াটা আমরা দিই, মানে এই যৌগগুলোর সাথে বিক্রিয়া তাপমাত্রা যদি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে আমরা অ্যালকোহল পাবো, আর এখানে নাইট্রোজেন পাবো এবং এখানে পানি পাবো। কিন্তু দেখো এই বিক্রিয়াটা কোনটা, আমরা এই বিক্রিয়াটা হচ্ছে এটা, এই যে দেখো এখানে আমরা এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের জন্য একটু সহজ করে দিচ্ছি আমি। তাহলে দেখো এই বিক্রিয়াটা কোনটা, এই বিক্রিয়াটা হচ্ছে এটা, দেখো একটু সহজভাবে, এই যে এখানে আমরা দেখলাম সহজভাবে যদি দেখি, এই যে এমিন থেকে অ্যালকোহল, তার এই যে এমিন থেকে অ্যালকোহল তৈরি করা, তাপমাত্রা দিতে হবে। এখানে তাপমাত্রা না দিলে এখানে একটা ঘটনা আছে, আমি একটু বলছি। যদি তাপমাত্রাটা, এই যে তাপমাত্রা অল্প তাপমাত্রা, খুব অল্প তাপমাত্রা বিক্রিয়াটা করে, কিন্তু যদি এটা অ্যারোমেটিক এমিন হয়, কিন্তু এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। তার মানে এটা যদি অ্যারোমেটিক এমিন হয়, তার মানে যদি এটা এনিলিন হয়, এই যে এনিলিন হয়, এই NH2 যদি হয়, সেম যদি থাকে, একদম সেম যদি থাকে, তাহলে এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, এই যে N2Cl তৈরি করবে। সো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বিক্রিয়া করে। সো আর যদি তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়, মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে, এনিলিনের ক্ষেত্রে, এটা এনিলিন, এটা NH2, এটা এনিলিন, সো তাপমাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয় 35 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাহলে এখানে ফেনল পাওয়া যাবে। যদি এখানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে এখানে ফেনল পাওয়া যাবে, এই যে OH পাওয়া যাবে। সো এই বিক্রিয়াগুলো আমরা অ্যারোমেটিক এমিনে পড়াবো। তারপর তোমাদের একটু বলে রাখতেছি যে অ্যালকাইল এমিন সরাসরি যদি এই তাপমাত্রায় কি তৈরি করতে পারে, যে অ্যালডিহাইড তৈরি করতে পারে, অ্যালকোহল তৈরি করতে পারে। সো এই অ্যালকোহলটা পারার জন্য তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম, জিনিসটা একটু স্মরণ করিয়ে দিলাম, যাতে করে একটু মাথায় থাকে, তোমরা নোট করে ফেলবে আমি যেভাবে বলেছি এইভাবে। তাহলে তোমাদের পড়ার সময় জিনিসটা যদি বারবার চোখে পড়ে, তাহলে মনে থাকবে জিনিসগুলো, আশা করি মনে থাকবে। আর আমরা জানি যে কিছুক্ষণ আগেও বলেছিলাম যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হয়, তাহলে সেক্ষেত্রে যদি নর্মালি করা হয়, তাপমাত্রা যদি খুবই কম দেওয়া হয়, অর্থাৎ মোটামুটি মানে তোমার নর্মাল যদি বিচারণ করা হয়, লিথিয়াম হাইড্রাইডের ঘনমাত্রাটা কম থাকবে, তাহলে সেক্ষেত্রে এটা বিজারিত হয়ে কি তৈরি হতে পারে, যে অ্যালকোহল তৈরি হতে পারে। আবার বলছি, সেটা বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি হতে পারে। তবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ঘনমাত্রা কম এবং জাইমান হাইড্রোজেনটাও তখন অল্প পরিমাণে বিজারিত করবে। মনে রাখবা যে অ্যালকোহল থেকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়, আবার অ্যালডিহাইডকে বিজারিত করলে, আবার বলছি অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল তৈরি হয়। আবার কার্বনিক মূলক যেটা দেখলাম, সেটা একদম তীব্র জারক, যেটা দেখছি যে জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর সাথে বিক্রিয়া করলে একদম সরাসরি অ্যালকেনে পরিণত হয়। সেই বিষয়টা একটু মাথায় রাখবা। ওই যে আমরা কি পড়ালাম যে অ্যালকেনে পরিণত করা অ্যালডিহাইড কিটোন থেকে এই যে জিঙ্ক অ্যামালগাম
এবং কি HCl এর মিশ্রণে কিছুক্ষণ আগে পড়ালাম, সেখানে কি কার্বনের মূলকের ওটা সরে গিয়ে অ্যালকেন তৈরি হয়ে যায়। সো এটার সাথে রিলেশনগুলো একটু মাথায় রাখবা। সো এটা বিজারিত হলে অ্যালকোহল তৈরি হবে। সো অ্যালডিহাইড বিজারিত হলে অ্যালকোহল তৈরি হবে, অ্যালকোহল আবার জারিত হলে অ্যালডিহাইড তৈরি হবে। সো এটা আমি দেখাবো তোমাদেরকে। আবার অ্যালকিন থেকেও সেমভাবে যে সেম বিক্রিয়া, আমরা এটা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তোমাদেরকে। আশা করি তোমাদের এটা মাথায় সেট আপ হয়েছে। আচ্ছা, এবার আসো আমরা দেখাবো। দেখো, খেয়াল করো যে অ্যালকোহল থেকে, যে অ্যালকোহলের সাথে অনেকগুলো যৌগের বিক্রিয়া রয়েছে, এগুলো আমরা দিই নেই, তারপরে একটু মাথায় রাখবে অ্যালকাইল হ্যালাইড তৈরি, তার মানে প্রতিটা জায়গায় অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। এই যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। তো সো আমরা এখানে একটা জিনিস দিয়েছি, এটা যে এই অ্যালকোহল থেকে যদি PCl3, PCl5, তা SOCl2, থায়োনিল ক্লোরাইড, এগুলো যদি বিক্রিয়া করে তাহলে যে অ্যালকাইল হ্যালাইড তৈরি, যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। সো এই বিক্রিয়াটা আমরা এখানে আলাদা করে দিয়েছি। সো এখানে দেখো, খেয়াল করো যে এই অ্যালকোহল থেকে যদি আমি PCl3 বিক্রিয়া দিই, তাহলে 3 মৌল বিক্রিয়া করবে, তাহলে 3টা Cl এবং এখানে ফসফরাস অ্যাসিড তৈরি হবে, ফসফরাস অ্যাসিড তৈরি হবে। বাট এখানে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। দেন আবার PCl5 এর সাথে বিক্রিয়া করো, তাও OH কে সরাবে। সো এখানেও FeOCl3 এবং এখানে HCl তৈরি হবে। তারপর এখানে অ্যালকোহলকে যদি থায়োনিল ক্লোরাইডের সাথেও বিক্রিয়া দিই, তাহলে সেক্ষেত্রে আমরা OH কে সরাচ্ছি। সো এখানে এটাকে আমরা বলতে পারি OH মূলক শনাক্তকরণের বিক্রিয়া। যে OH মূলক শনাক্তকরণের বিক্রিয়া বলতে পারি, যে শনাক্তকরণের বিক্রিয়া বলতে পারি, সো এখানে একটা মজার ইন্টারেস্টিং বিষয়, আরেকটু বিষয় বলি। সেটা হচ্ছে, দেখো, তুমি যদি এটা যদি ফেনলের সাথে দাও, তাহলে সেম ঘটনাটা ঘটবে। যে ফেনলের সাথে যদি বিক্রিয়া দাও, তাহলে OH-কে সরাই, এখানে এই যে PCl5 যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে এখানেও ক্লোরোবেনজিন তৈরি হবে, যে ক্লোরোবেনজিন তৈরি হবে, জাস্ট OH-কে সরিয়েছে, তো ক্লোরোবেনজিন তৈরি হবে, তার এখানে POCl3 তৈরি হবে, প্লাস এখানে HCl তৈরি হবে। সো এখানে যদি তুমি ওইক অ্যাসিড দাও আর COOH দাও, মানে এই বিক্রিয়াটা এটার সাথে সিমিলারিটি আছে, সো OH-কে সরাচ্ছে। আবার যদি তুমি এটার সাথে যদি CH3COOH দাও, তার মানে তুমি যদি এই বিক্রিয়াটা দাও, এই যে RCOOH, এটার সাথে যদি PCl5 এর বিক্রিয়া দাও, তাহলে সেক্ষেত্রে OH-কে সরাবে, তাহলে এই RCOCl এটা উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে PCl5টা এই জাস্ট OH-কে সরাচ্ছে, এখানকার এই OH-কে সরায়, বাকিটা POCl3 প্লাস HCl তৈরি উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা অ্যাসিড ক্লোরাইড বলছি, এই যে অ্যাসিড ক্লোরাইড বলছি। তো তাহলে দেখো, এই অ্যাসিড ক্লোরাইডটা একটু খেয়াল করো, যে অ্যাসিড ক্লোরাইডটা আমাদের এখানে আছে। দেখো, এদিকে তাকাও, একটু মনোযোগ সহকারে খেয়াল করলে হয়ে যাবে। দেখো, এই জৈব অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড, এই SOCl PCl দেখছো কিনা, এই জৈব অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড, আর অ্যাসিড ক্লোরাইডের সাথে আবার যদি অ্যামোনিয়া বিক্রিয়া দেয়, এই অ্যামাইড তৈরি হবে। আমরা দেখাবো অ্যামাইড তৈরির ব্যাপারটা দেখাবো। আবার জৈব অ্যাসিড থেকে সরাসরি অ্যামিনের সাথে বিক্রিয়া করে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে তাও অ্যামাইড তৈরি হবে। সো সেটাও আমরা এখন দেখাবো। তাহলে তোমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে, আশা করতেছি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো আমরা একই সাথে একটা বিক্রিয়ার সাথে অনেকগুলো বিক্রিয়ার যে রিলেশন আছে, এই রিলেশনটা যদি ভালো করে বুঝো, তাহলে তোমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। দেখো, অ্যালডিহাইড এবং কিটোন, কিছুক্ষণ আগে আমি বললাম যে অ্যালকোহলকে জারিত করলে, দেখো খেয়াল করো, আবার বলছি, অ্যালকোহলকে জারিত করলে, তার মানে এই 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারিত করি, তার মানে জারিত করা মানে হচ্ছে জাইমান অক্সিজেন। তো এই জাইমান অক্সিজেন কাঠ থেকে পাওয়া যায়, যে K2Cr2O7 প্লাস H2SO4, এই যে H2SO4, এই দুটো বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। নিশ্চয়ই এটা জানো, যে প্রথম অধ্যায়ে পড়েছো ক্রোমিক অ্যাসিড। সো এটা যদি বিক্রিয়া করে, তাহলে অ্যালডিহাইড তৈরি হবে, যে RCHO উৎপন্ন হবে, RCHO অ্যালডিহাইড উৎপন্ন হবে, সমকার্বন বিশিষ্ট। তাহলে এখানে যতটা কার্বন থাকবে, এখানেও ততটা কার্বন। সো এটা আমরা দেখিয়েছি যে অ্যালডিহাইড কিটোন উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা, দেখো একটু খেয়াল করো। এই 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করি, সমকার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে। বাট 2 ডিগ্রিকে যদি জারিত করি, তাহলে কিটোন তৈরি হবে। সো এটা একটু মাথায় রাখতে হবে। এই যে 2 ডিগ্রিকে যদি জারিত করি, তার মানে 2 ডিগ্রি অ্যালকোহলটা কেমন সেটা একটু দেখে নাও। তাহলে এখানে যদি 2 ডিগ্রিকে যদি জারিত করি, তাহলে এখানে R, এখানে CH, এখানে একটা R, আর এখানে একটা OH। তো বিক্রিয়া করলে, তাহলে এটাকে যদি জারিত করি, সেমভাবে যদি জারিত করি, এই যে K2Cr2O7 আর এখানে H2SO4 যদি বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রে আমার এই যে এই RCO দেন R তৈরি হবে, তার মানে কিটোন তৈরি হবে। আবার এই অ্যালডিহাইডকে যদি জারিত করি, তাহলে আবার ওইক অ্যাসিড তৈরি হবে, এটা আমরা দেখাবো পরে। এটাকে যদি আবার জারিত করি, তাহলে এই যে RCOOH এটা তৈরি হবে। আবার কিটোনকে জারিত করলে, তাহলে কার্বনের সংখ্যা কমে যাবে, অ্যাসিড উৎপন্ন হবে, তবে কার্বনের সংখ্যা কমে যাবে। তো সেটা আমি দেখাবো কিছুক্ষণ পরে। কিটোনকে জারিত করলেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, তো সেটা জিনিসটা আমরা দেখাবো। আর অ্যালকাইন থেকে অ্যালডিহাইড কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখেছিলাম, যে কার্বন ট্রিপল বন্ড CH, এটা যদি আমরা বিক্রিয়া দিই, যে পানির উপস্থিতিতে H2 থাকবে, আর এখানে
এখানে প্রভাবক থাকবে এই যে Hg2+ কত পার্সেন্ট 2%, আর এখানে 20% H2SO4 বিক্রিয়া করলে কি তৈরি হবে একদম কমন টেনশন ছাড়া CH3CHO অ্যালডিহাইড তৈরি হবে। কিছুক্ষণ আগে দেখেছিলাম এবং এটা অনেকবার আসে পরীক্ষায়, বলেছিলাম তোমাদেরকে মাঝখানে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, এই অন্তর্বর্তী যৌগ তৈরি হওয়ার ব্যাপারটা না দেখিয়ে সরাসরি আমরা অ্যালডিহাইড তৈরি করা দেখাতে পারি। আর তোমাদেরকে আরেকটা জিনিস আমরা বলেছিলাম একই জিনিস বারবার আসতেছে, দেখো C3 বন্ড CH, তো এটার সাথে যদি সেম বিক্রিয়া যদি আমরা করি তাহলে এখানে RCO এখানে কি হবে CH3 হবে। সো এক্ষেত্রে কিটোন তৈরি হবে। সো এটা একটু মনে রাখবা, যদি এক কার্বন অধিকওয়ালা অ্যালকাইন হয় তাহলে সেক্ষেত্রে কিটোন তৈরি হবে, আর যদি দুইটা হয় তাহলে সেক্ষেত্রে অ্যালডিহাইড তৈরি হবে। সো এটার নাম হচ্ছে ইথানেল, আর এটা যদি অ্যালকাইল থাকে তাহলে এখানে কিটোনের নাম কার্বনের সংখ্যা অনুসারে হবে, নামের শেষে অন যুক্ত হয়, প্রোপানন, বিউটানন, পেন্টানন। তাহলে এখানে যদি আমি CH3 দিই তাহলে এখানে আমার নাম হবে CH3। সেম বিক্রিয়াতে আমরা সেম বিক্রিয়া সবগুলো ঠিক থাকবে, তাহলে এটার নাম হচ্ছে প্রোপানন পাবো। আমরা কি পাবো বলো তো? প্রোপানন পাবো। একদম মাথায় সেট হয়ে যেতে হবে জিনিসগুলো, মানে বলার সাথে সাথে পারতে হবে বিষয়গুলো, একটু খেয়াল করবা। আচ্ছা, এবার আসো আমরা এখন দেখব যে অ্যালকিনের ওজনীকরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। কার ওজনীকরণ? অ্যালকিনের ওজনীকরণ। এই বিক্রিয়াটা খুবই মজার, যে অ্যালকিনকে যদি ওজনীকরণ করি আমরা, ওজনীকরণ জিনিসটা কি সেটা আমরা দেখিয়েছি। দেখো অ্যালকিনকে ওজনীকরণ করে সহজভাবে দেখেছি, অ্যালডিহাইডও তৈরি হতে পারে, কিটোনও তৈরি হতে পারে। সো এটা আমরা যদি বলি তোমাদেরকে, দেখো খেয়াল করো, সহজভাবে চিন্তা করো। এই যে অ্যালকিনকে যদি ওজনীকরণ করি, কিটোনও তৈরি হতে পারে, অ্যালডিহাইডও তৈরি হতে পারে। সো এই দুইটা জিনিস আমরা এখন দেখাবো তোমাদেরকে, যে অ্যালকিনকে ওজনীকরণ করলে কিটোনও তৈরি হতে পারে, অ্যালডিহাইডও তৈরি হতে পারে। তো সেটা একটু আমরা তোমাদেরকে দেখাবো। তাহলে দেখাচ্ছি যে অ্যালকিনকে ওজনীকরণ করলে কি ঘটনাটা ঘটবে। ওজোনাইড যৌগ তৈরি হবে প্রথম, ওজোনাইড। তাহলে এখানে আর যেই জায়গাতে বন্ধন সেখানে গড়বাড়ি তৈরি হবে। তো গড়বাড়ি তৈরি হবে মানে এখানে একটা অক্সিজেন ঢুকবে, এখানে একটা C, আর এখানে CH2। সো এখানে এই বন্ধনটা ভেঙে যাবে, বন্ধনটা ভেঙে দুই হাত তৈরি হবে। তাহলে এখানে একটা ও তৈরি হবে, এখানে একটা ও তৈরি হবে, তাহলে ওজোনাইড যৌগ তৈরি হলো, ওজোনাইড যৌগ তৈরি হলো। তো এই ওজোনাইডকে যদি তুমি এই যে পানি এবং জিঙ্কের উপস্থিতিতে বিক্রিয়া দাও, হাইড্রোলাইসিস করে যে জিঙ্কের সাথে, দেন একদম সোজা জিনিস, ইজি ওয়ে। দেখো এই জিঙ্কের সাথে পানি বিক্রিয়া করে, তার মানে আমি যদি এখানে একটু জিঙ্কটাকে উপরে দিই বোঝার সুবিধার জন্য, তাহলে এখানে যদি আমি H2O দিই, তো তাহলে দেখো এটার সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি উৎপন্ন হয়ে যাবে, যে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। দেন মাঝখানে একটা যৌগ, দেখো এখানে এই জায়গাতে এটা ভেঙে যাবে, দেখো এই জায়গাতে এটা ভেঙে যাবে। আমি যদি বলি এখানে লাল কালি দিয়ে দিই, এই যে এখানে ভেঙে যাবে, আর এখানে এটা ভেঙে যাবে। তো ভেঙে গেলে দেখো এখানে এটা যদি ভাঙে যায় তাহলে RCHO, তার মানে এখানে প্রথম উৎপাদ RCHO পাচ্ছি, প্লাস আমি আরেকটা যৌগ পাচ্ছি যে CH2, তার মানে এটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে CHO, তার মানে একটা অ্যালডিহাইড। তার মানে দেখো এখানে আমি যে এক কার্বনওয়ালা অ্যালডিহাইড পাচ্ছি, আর এই জায়গাতে যত কার্বন থাকবে এদিকে সবগুলো মিলে আমি অ্যালডিহাইড পাচ্ছি। সো এখানে যদি আমি এই আর এর মানটা আমি চেঞ্জ করি তাহলে এখানে আমার অ্যালডিহাইডের পরিমাণটা চেঞ্জ হবে, এটার পরিমাণটা চেঞ্জ হবে। সো পরীক্ষাতে এই ধরনের উদ্দীপক থাকে, যে দ্বিবন্ধনটা তোমাকে সবচেয়ে বেশি থাকে এই ধরনের একটা যৌগ উদ্দীপক যেটা থাকে, সেটা একটু বলেই ফেলি তোমাদেরকে, যে এরকম একটা প্রোপাইন মানে তোমার একটা তোমার বিউটিন একটা যৌগ থাকে। তো বিউটিনটাকে এরা পরীক্ষায় এইভাবে দেয়, CH ডাবল বন্ড CH দেন CH3। তো এটাকে যদি ওজনীকরণ করো, তুমি দেখো খেয়াল করো যে মাঝখান দিয়ে ভাঙবে, তো ভাঙলে তাহলে মাঝখান দিয়ে যদি ভাঙে তাহলে এই পাশেও 2 কার্বন, এই পাশেও 2 কার্বন, তাহলে যে যৌগটা তৈরি হবে এখানে তৈরি হবে, যে উৎপাদ হিসেবে যেটা তৈরি হবে। তো এটাকে যদি আমি ওজনীকরণ করি, তাহলে উৎপাদ হিসেবে আমি সহজেই বলে দিতে পারতেছি, কি বলে দিতে পারতেছি, দেখো খুব সোজা, যে এখানে CH3CHO উৎপন্ন হবে, তার মানে দুইটা একই জাতীয় যৌগ উৎপন্ন হবে। কেন বলো তো? কারণ এই মাঝখান দিয়ে ভাঙবে, তাহলে এই পাশে 2 কার্বন, এই পাশে 2 কার্বন, তাহলে এইখানে এই পাশে 1 কার্বন, এই পাশে হচ্ছে যত কার্বন থাকে। তো তাহলে সেক্ষেত্রে এখানে একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে, এই পাশে একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে। সো দুইটা অ্যালডিহাইড, তাহলে এইখানে আর এর মানটা তুমি চেঞ্জ করো, তো আর এর মানটা আমি এখানে CH3 দিই, ইটস ওকে। এগুলো বেসিকগুলো মাথায় রাখতে হবে, যে CH3 দিলাম আর মানটা, তো ওকে ফাইন, আমি এখানে CH3 দিলাম। যেই জায়গাতে দ্বিবন্ধন সেই জায়গাতে গড়বাড়ি হবে, কোনো টেনশন ছাড়া। দেন এখানে CH3 দিলাম, তাহলে এখানে আমার ইথানল পাবো, আর এখানে মিথানল পাবো। পরীক্ষাতে যখন এরকম 2M দেবে, মানে এই যৌগটা কমন M দেবে, তো কমন M মানে হচ্ছে যে কি, তার মানে দুটোটা একই জাতীয় যৌগ। তো একই জাতীয় যৌগ হলে তাহলে অবশ্যই মনে করবা সেটা বিউটিন 2। আবার বলছি, অনেক সময় পরীক্ষা এরকম করে থাকতে পারে, C4H8 থাকবে, এরকম করে থাকতে পারে। তো C4H8 কে ভাঙি তোমাকে বলে যে এরকম ওজনীকরণ করলে এরকম যৌগ তৈরি হয়, তো এই যৌগটার নাম দেওয়া থাকে না অনেক সময়। তো এই জিনিসটা বেসিকটা ক্লিয়ার করার জন্য তোমাকে মনে রাখতে হবে, যে জায়গাতে দ্বিবন্ধন সেই জায়গাতে ঢুকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার বলছি, যে জায়গাতে দ্বিবন্ধন সেই জায়গাতে ঢুকবে, তোমার বন্ধনটা ভেঙে যাবে।
বেসিকটা ক্লিয়ার করো, তাহলে সহজ হয়ে যাবে। আবার কিটোন উৎপন্ন হওয়ার ক্ষেত্রে দেখো, তাহলে এই দুইটার মধ্যে আশা করি পার্থক্য বুঝতে পেরেছো। তো যত কার্বনওয়ালা থাকবে অ্যালডিহাইডই তৈরি হবে অ্যালকিনকে করলে। সো এখন যদি আমি এটাকে যদি আরেকটু ইয়ে করি, আর একটু স্মার্টলি করি, আশা করি বুঝতে পেরেছো, একটা বুঝলে বাকিগুলো সহজে বুঝবা। আচ্ছা, এখন আমি যদি বলি যে পরীক্ষাতে যদি এটাও কিন্তু দেখো, এই যৌগটা খেয়াল করো, এই যৌগটা খেয়াল করো, এই যৌগটাতে কিন্তু দ্বিবন্ধন এখানে, তাহলে সেক্ষেত্রে দেখো এই আর তো আমি এখানে আর দিলাম, সি দিলাম, এখানে CH3 দিলাম, ইটস ওকে। তো বাট এখানে একটা ও ডুববে, এখানে একটা এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা H আর এখানে একটা CH3 আছে, ইটস ওকে। তাহলে এখানে একটা ও ডুববে, এখানে একটা ও, এখানে একটা। তো তাহলে এবার যদি তুমি বিক্রিয়া করো দেখো সহজভাবে, তো এটাকে যদি তুমি এই যে পানি H2O দাও এবং এখানে জিঙ্ক অক্সাইড দাও, জিঙ্ক অক্সাইড এবং পানির সাথে জিঙ্কের সাথে যদি বিক্রিয়া দাও এবং তুমি আদ্র বিশ্লেষণ করো, তাহলে সেক্ষেত্রে দেখো এই মাঝখানে ভাঙবে জিনিসটা সোজা, যে এই পাশে একটা ভাঙবে, এই যে এখানে একটা ভাঙবে, আর এই জায়গাতে এই জায়গাতে একটা ভাঙবে, এই যে এই জায়গা এই পয়েন্টে ভাঙবে। তো এই পয়েন্টে যদি ভাঙে তাহলে এখানে আর COCH3, তাহলে এখানে উৎপন্ন হচ্ছে কমন যৌগ হিসেবে তৈরি হচ্ছে। দেখো আমি যদি একটু লিখি, তাহলে দেখো এই আর COCH3, তার মানে কিটোন তৈরি হয়ে গেল। তার মানে দ্বিবন্ধনের সাথে যদি আরেকটা কার্বন যদি যুক্ত থাকে, এরকম যদি যৌগ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কী উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, এটা একটু মনে রাখবা। সেক্ষেত্রে উৎপন্ন হবে কি, কিটোন তৈরি হবে, যে কিটোন তৈরি হবে। সো অ্যালডিহাইডও তৈরি হতে পারে, কিটোনও তৈরি হতে পারে। দেন আবার প্লাস আবার এখানে দেখো এটা ভাঙো, এটা ভাঙলে এখানে CH3CHO প্লাস CH3CHO। তো তাহলে পরীক্ষায় অনেক সময় XY দিয়ে দিতে পারে। তো XY দিলে মনে রাখবা এখানে এটা অ্যালডিহাইড, এটা কিটোন। তো কিটোনের চেয়ে অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি। আবার বলছি, কিটোনের চেয়ে অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি। তাহলে এটা কেন বেশি, তো সেটা যদি আমি একটু করে বলবো যে কিটোনের চেয়ে অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, সেটা একটু বেসিকটা বলে ফেলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আবার অনেক সময় বলবে যে এটা 2,4-DNPর সাথে দুইটাই বিক্রিয়া করে, কিন্তু টলারেন্ট বিক্রিয়কের সাথে এটা বিক্রিয়া করে না, এটা বিক্রিয়া করে। তার মানে বোঝা গেল যে অ্যালডিহাইড 2,4-DNPর সাথেও বিক্রিয়া করে, কিটোনও 2,4-DNPর সাথে বিক্রিয়া করে। সেটা আমি দেখাবো, এখন দেখাবো, যদিও এখানে নাই, তোমাদেরকে দেখাইতে হবে বিষয়টা সহজ করে বোঝার জন্য, বেসিকটা ক্লিয়ার করার জন্য। তাহলে কিটোনও কার সাথে বিক্রিয়া করে, কিটোনও কার সাথে বিক্রিয়া করে বলো, কিটোনও 2,4-DNP 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। আবার অ্যালডিহাইডও বিক্রিয়া করে, কিন্তু এটা দেখো এটা কিন্তু টলারেন্ট বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, কিন্তু এটা বিক্রিয়া করে না। তার মানে কিটোনের সক্রিয়তা কম আর অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি। তাহলে এখানে মূল বিষয়টা কী দাঁড়ালো আমি একটু করে বলি। এই যে অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তার ব্যাপারটা যখন আসবে, তখন একটা বিষয় একটু বলে রাখা ভালো। সবচেয়ে সক্রিয় যৌগ হচ্ছে, সবচেয়ে সক্রিয় হচ্ছে মিথানল, মানে অ্যালডিহাইড কিটোনের মধ্যে যে মিথানল। কেন, কারণ দেখো অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা নির্ভর করে কার্বনিল মূলকের, যে কার্বনিল মূলকের কার্বনের ধনাত্মক চার্জের উপর। তো তাহলে কার্বনিল মূলকে কার্বনের ধনাত্মক চার্জ, এটার কারণে সক্রিয়তার কারণে অক্সিজেনের তৈরিতা বেশি, এই কারণে এটা আংশিক নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে, আর এটা আংশিক পজিটিভ চার্জে চার্জিত হয়েছে। ইটস ওকে, কোনো ধরনের টেনশন নেই। কিন্তু এখানে চার্জের ঘনত্ব কমানোর জন্য কোনো মূলক নাই। কিন্তু যখন একটা CH3 যুক্ত হবে, এই যে CH3 যুক্ত হবে, তখন এই CH3টা ইলেকট্রন দাতা, ধনাত্মক আবেশীয় ফল আছে, ইলেকট্রন দাতা। তো ইলেকট্রন দাতা হিসেবে যখন থাকবে, তখন এখানে ধনাত্মক চার্জের ঘনত্বটা কমে যাবে। আর ধনাত্মক চার্জের ঘনত্ব যখন কমে যাবে, তখন তার সক্রিয়তাটা গতানুগতিকভাবে আস্তে আস্তে কমবে। তার মানে মিথানল সক্রিয়, তারপরে ইথানল সক্রিয়তা আরেকটু কম। আচ্ছা, এখন মনে করো এখানে এই কিটোনের মধ্যে দুই জায়গায় এরকম আর মূলক থাকে, মানে CH3 মূলক বা আর মূলক থাকে, অ্যালকাইল মূলক থাকে। তাহলে এটাও আবেশধর্মী, ধনাত্মক আবেশধর্মী। তাহলে এটা যখন যুক্ত হবে, তখন এই ধনাত্মক চার্জের পরিমাণ আরও বেশি কমে যাবে, ফলে তার সক্রিয়তাটা সবচেয়ে কম হবে। তো তাহলে এখান থেকে একটা ইনফরমেশন আমরা জানতে পারলাম যে অ্যালডিহাইডের সক্রিয়তাটা বেশি, কিটোনের সক্রিয়তাটা তার চেয়ে কম। আর সবচেয়ে অ্যালডিহাইডের মধ্যেও মিথানলের সক্রিয়তাটা সবচেয়ে বেশি। কার সক্রিয়তা সবচেয়ে বেশি? মিথানলের সক্রিয়তা সবচেয়ে বেশি। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো উদ্দীপকে আসে। উদ্দীপক অমুক তমুকের চেয়ে সক্রিয়, তমুক সক্রিয় বেশি হলে কেন বিক্রিয়া করবে, মাথায় রাখতে হবে। প্লিজ এগুলো নোট করে ফেলো, তাহলে তোমাদের জন্য সহজ মনে হবে আমার কথাগুলো। আচ্ছা, এবার আসো, আমরা আশা করি বুঝতে পেরেছি। সো এই ওজনীকরণটা, আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে অ্যালকাইনকে যদি ওজনীকরণ করি, তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আবার বলছি, যদিও বা এটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা লিখছি না। অ্যালকাইনকে ওজনী করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, মানে জৈব অ্যাসিড তৈরি হবে, সেটা একটু সিম্পলি মাথায় রাখো, দ্যাটস অল। আচ্ছা, এবার আসো জৈব অ্যাসিড থেকে অ্যালকোহলটা। তো আমরা সোজাভাবে এই যে ওইক অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়, আবার অ্যালডিহাইডকে বিজারিত করলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। সিম্পল, বিজারিত করা। তো বিজারিত কাকে দিয়ে করব, যে জিঙ্ক অ্যামালগাম এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে করতে পারি, অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে করতে পারি। তারপর হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট শক্তিশালী, মোটামুটি শক্তিশালী বিজারক, তবে সবচেয়ে শক্তিশালী ক্লিমেনসন বিজারক, সবচেয়ে শক্তিশালী।
জিঙ্ক অ্যামালগাম এবং HCl যেটা আমরা দেখলাম ক্লিমেনসন বিজারক বলা হয়, মানে ওইটা সক্রিয়তা সবচেয়ে বেশি। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাও সক্রিয় বিক্রিয়া, তবে একটু অপেক্ষাকৃত কম। সো এটা একটু মনে রাখবো, ওখানে তীব্র বিজারণ হয়েছিল ও কার্বনের মূলক থেকে অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলা হয় এটাকে। সো এই বেসিকটা একটু মাথায় রাখবা, আশা করি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা লাস্টে যেটা মানে দেখাবো সেটা হচ্ছে এই যে এই ইয়াগুলোর দেখো, খেয়াল করো, সহজভাবে চিন্তা করো। দেখো আমরা লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এই কার্বনিক মূলক থেকে, এখানে দেখো এই কার্বনিক মূলক থেকে কার্বনিক মূলকের শনাক্তকারী বিক্রিয়া। মনে রাখবা, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা তোমাদের এখানে দেওয়া হয়নি, কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমি এটা লিখলাম। তাহলে দেখো 2,4-DN, তাহলে ডিএনপিএইচ, তার মানে হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে 2,4-DNPH বলা হয়, যে 2,4-DNP বলে, 2,4-DNP বলা হয়, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে দেখো হাইড্রোজেন জিনিসটা কি, তার মানে যে এন এর সাথে একটা এন থাকবে, এটা হাইড্রোজেন। তো সো এখানে যদি আমি একটা বিক্রিয়া দিই, তাহলে দেখো এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল, এই যে 2 নম্বর কার্বনে কি আছে, ডাইনাইট্রো, তাহলে এখানে একটা নাইট্রো মূলক আছে, এখানে একটা নাইট্রো মূলক আছে, ওকে। তাহলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, তাহলে এখানে NH2 হবে আর এই জায়গাতে একটা H হবে, তার মানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। তাহলে এটার নামই হচ্ছে 2,4-DNPH, যে 2,4-DNPH, মানে 2 নম্বর এবং 4 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা 6 নম্বর কার্বন। সো এই 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনে ডাইনাইট্রো আছে, এরপরে এটা হাইড্রোজেন, এন থাকলে হাইড্রোজেন বলা হয়। তাহলে এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মূলত বিক্রিয়াটা হবে কেমন জানো, মূলত একদম সোজা, একদম পান্তাবাদ, যে এটার সাথে বিক্রিয়া হয়ে পানি হয়ে যাবে, যে পানি হয়ে যাবে, দ্যাটস অল, আর কিচ্ছু হবে না। তো পানি হয়ে গেলে এটার সাথে এটা জোড়া লাগিয়ে যাবে, তো জোড়া লাগিয়ে গেলে কি হবে দেখো, তাহলে এই জোড়া লাগিয়ে গেলে একদম খাপের খাপ মন্তেজার ভাব যাকে বলে, মানে সরাসরি এখানে। তাহলে দেখো এটাকে একটু যদি তুমি তোমার মতো করে লিখতে পারো, তাহলে এটাকে ওইভাবে লেখা যায় যে আমি এটা বরাবর ঠিক রেখে দিলাম, এটা আমি বরাবর ঠিক রেখে দিলাম, যেহেতু এটা বর্ণের অদক্ষেপ পড়বে, কমলা হলুদ বর্ণের অদক্ষেপ পড়বে। সো আমি একটু কমলা হলুদ, এই যে কমলা হলুদ, তাহলে এই কমলা হলুদ বর্ণে আমি অদক্ষেপটা আমি দিচ্ছি, দেখো। তাহলে একটু করে আমি যদি দিই, তাহলে এইখানে নাইট্রোমূলক থাকবে, এই জায়গাতে নাইট্রোমূলক থাকবে, ওকে। তো তাহলে এখানে NH থাকবে, এই জায়গাতে N, এই জায়গাতে N দিলাম, এই জায়গাতে H দিলাম, ওকে থাকলো। তাহলে এটা N থাকলো, তাহলে এই জায়গাতে দেখো এই ডাবল বন্ডটা এখানে যুক্ত হবে, তার মানে এই ও, দেখো এখানে দেখো এই ওটা পানি হয়ে গেছে, তো পানি হয়ে গিয়ে জাস্ট এটার সাথে কার্বনটা যুক্ত হচ্ছে। তো কার্বনটা যদি যুক্ত হয় আর বাকিগুলো ঠিক থাকবে, সো এই কার্বনে এটার সাথে এটা আমরা কি সংযোগ লাগাই দিলাম। তো দ্যাটস অল, সিম্পল, এগুলো নিয়ে টেনশনই করতে হবে না। যদি H হয় তাহলে অ্যালডিহাইড, এটা যদি R হয় তাহলে কিটোন, মানে H এর পরিবর্তে R হলে। সো বিক্রিয়াটা আমি এইভাবে লিখতে পারি, তাহলে এখানে একটা R হবে, এই জায়গাতে একটা R হবে, C এর সাথে একটা R থাকবে, আর একটা থাকবে H, তাহলে এখানে একটা Hও থাকতে পারে, এখানে একটা Rও থাকতে পারে, আর এখানে একটা R থাকবে। সো এটাকে হাইড্রোজেন বলা হয়, 2,4-DN, এটাকে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বলা হয়, 2,4-ডাইনাইট্রোফিনাইল ফিনাইল হাইড্রাজোন, এই যে হাইড্রাজোন তৈরি হবে, তো তাহলে এটা কি, কমলা হলুদ বর্ণের অদক্ষেপ। তাহলে এটা কি বলতো, কমলা হলুদ বর্ণের অদক্ষেপ, এটা একটা অদক্ষেপ, তার কালার হচ্ছে কমলা হলুদ, যেটা কমলা হলুদ আমরা এখানে লিখলাম, কমলা হলুদ। সো কমলা হলুদ বর্ণ অদক্ষেপ, তাহলে এই অদক্ষেপটা পড়লে সো আমি মনে করব যে এই যৌগের মধ্যে কার্বনিক মূলক আছে, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন আছে। তার মানে অ্যালডিহাইড এবং কিটোন উভয়ই 2,4-DNP এর সাথে বিক্রিয়া, এগুলো তোমাদের প্র্যাকটিক্যালও আসবে, পরীক্ষায় ভাইভাতে আসবে, জিজ্ঞেস করবে যে কার সাথে কি বিক্রিয়া হয়। দেখো তাহলে এই অ্যালডিহাইড বা কিটোন উভয়ই 2,4-DNP এর সাথে বিক্রিয়া দিয়ে কমলা হলুদ বর্ণ অদক্ষেপ পড়ে, কিন্তু কিটোন এই তোমার টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। আবার বলছি, কিটোন কার সাথে বিক্রিয়া করে না, টলেন বিকারক বা ফেহেলিং দ্রবণের সাথে কিটোন কি করে না, বিক্রিয়া করে না। তো তাহলে তুমি দেখো এই যে সহজভাবে অ্যালডিহাইড বিক্রিয়া করে, তাহলে অ্যালডিহাইড যদি বিক্রিয়া করে তাহলে এখানে RCHO, তাহলে এটার সাথে যে সিলভার ডাইনাইট, এই যে এটাকে বলা হয়, দেখো আমরা যে টলেন বিকারক, আর এটা হচ্ছে কি ফেহেলিং দ্রবণ, এর সাথে বিক্রিয়া করে, এই যে দেখো টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, এখানে সহজভাবে আমরা চিন্তা করব যে এই সিলভারের কি বর্ণ অদক্ষেপ পড়ে, তাহলে আমরা এই যে এখানে কি বলবো, সিলভারের কি পড়তেছে, এই যে দর্পণ পড়বে। তো তাহলে এখন আমাকে বলে অ্যালডিহাইড এবং মানে অ্যালডিহাইড এই ধরনের টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেবে, সো এটা লাল বর্ণ অদক্ষেপ পড়বে, কিন্তু কিটোন এই বিক্রিয়াগুলো দেবে না। সো এগুলো পরীক্ষা তোমাদেরকে দেখাই দিচ্ছি যাতে করে তোমাদের জন্য সহজ হয়। আসলে এগুলো আমরা ম্যাফে দিনে, তারপরেও আমরা জিনিসগুলো
তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। আর এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, যেখানে এই দুইটা মিলে পানি তৈরি হবে, সো তুমি এই পাশে পানিটা রাখতে পারো, H2ওটা রাখতে পারো, দ্যাটস অল, তোমার ইচ্ছা। সো পানিটা আলাদা করে রাখলা বিক্রিয়া সমাধাকরণের জন্য। সো মেইন বিষয়টা তোমাকে মাথায় যেটা রাখবে একদম সেট করে ফেলো, যে অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে অ্যালডিহাইড বা কিটোন উভয়ই 2,4-DNP এর সাথে বিক্রিয়া দিয়ে কমলা হলুদ বর্ণ অদক্ষেপ তৈরি করে। তাহলে কার্বনিন মূলক আছে, এই যে কার্বনিন মূলক যে আছে তা প্রমাণিত হয়ে গেল, কিন্তু সেটা কি অ্যালডিহাইড না কিটোন সেটা প্রমাণিত হয় নাই। দেন তার মধ্যে যদি আমি টলেন বিকারক বা ফেহেলিং দ্রবণ দিই, তো তাহলে টলেন বিকারক দিলে সিলভার আমরা অদক্ষেপ পড়বে। তো তাহলে এই সিলভারের অদক্ষেপ না, অর্থাৎ সিলভার এর মধ্যে তোমার টেস্ট টিউবের মধ্যে একটা তুমি তোমার ছবি দেখতে পারবা, একটা সিলভারের দর্পণের মতো মনে হবে, সিলভার দর্পণ, কারণ অদক্ষেপ যখন পড়ে আর কি এরকম মনে হবে। আর এখানে কিউব তোমার এখানে যে এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড, আচ্ছা কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণ অদক্ষেপ পড়বে এখানে। যদি তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা যদি সহজ যদি করি, এই যে এটা হচ্ছে টলেন বিকার, এটা হচ্ছে ফেহেলিং দ্রবণ। সো ফেহেলিং দ্রবণের মেইন উপাদানগুলো এখানে দেওয়া হয়েছে, এগুলো বিশ্লেষণ করা হয়নি ভালোভাবে। তোমার মেইন জিনিসটা বুঝবা যে অ্যালডিহাইড এই বিক্রিয়াগুলো দে, কিন্তু কিটোনের কাছে যদি তুমি এগুলো দাও তাহলে সেই বিক্রিয়াটা দেবে না। তো এটা সহজে তুমি বুঝতে পারবা, সহজভাবে তুমি চিন্তা করো, তাহলে তোমার জন্য সব কিছু সহজ মনে হবে আশা করতেছি। সো এগুলো আমাদের ম্যাপে নাই, তারপর আমরা দিলাম যাতে করে তোমরা জিনিসগুলোর সাথে আরও ক্লিয়ার আইডিয়া পেতে পারো। আচ্ছা রাইট, জৈব অ্যাসিডটা, এবার জৈব অ্যাসিডের কথা যদি বলি, সহজভাবে আমরা বলি জৈব অ্যাসিডের কথা যদি বলতে চাই, আমি একটু এটা নিয়ে আসছি সামনে তোমাদের। এই যে জৈব অ্যাসিডগুলো দেখো যে কতভাবে জৈব অ্যাসিড তৈরি করা যায়, আমি একটু করে দেখাই। তাহলে দেখো এই অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করা যায়, জৈব অ্যাসিড নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই যে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করা যায়, এই অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করা যায়। আবার দেখো এই যে তৈরির দ্বারা জারিত করলে জৈব অ্যাসিড, আবার কিটোন থেকেও তৈরি করা যায়, তবে সেক্ষেত্রে কার্বনের সংখ্যা কমে যাবে। তারপর হচ্ছে আমরা আরও জেলাম যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যে গ্রিগনেট বিকারকের সাথেও তৈরি করা যায়, এটাও আমরা জানলাম। তারপর হচ্ছে আমরা আবার জৈব অ্যাসিড থেকে কী তৈরি করা যায় সেটাও আমরা দেখালাম। তো আমরা একটু প্রমাণ করে ফেলি জিনিসগুলো সহজভাবে। তো তাহলে এই অ্যালডিহাইড থেকে সোজাভাবে এই অ্যালডিহাইড হচ্ছে RCHO অ্যালডিহাইড। তো এটাকে যদি আমি জারিত করি, তো জারিত করা মানে হচ্ছে নিশ্চয়ই জানো পটাশিয়াম ডাইক্রোমেট জারিত করলাম, আমি জারিত করলাম। তো জারিত করা মানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস H2SO4, এই যে H2SO4 এর মিশ্রণ। তো বিক্রিয়া করলে তাহলে কি তৈরি হয়, এই যে RCOOH, তার মানে কার্বনের সংখ্যা কমবে না, এখানে কার্বন যতটা থাকবে এখানেও কার্বন ততটা থাকবে। সো এটা হচ্ছে বাস্তবতা। তো এবার যদি আমরা কিটোন থেকে করি, যে কিটোন থেকে RCO আর এখানে যদি আমি CH3 দিই, তো তাহলে এখানে কিটোনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে এটাকে যদি আমি জারিত করি, তাহলে সেক্ষেত্রে আমার এখানে একটা মজার ঘটনা ঘটবে, সেটা আমি একটু দেখাচ্ছি। K2Cr2O7 আমি এখানে দিলাম Cr2O7, আর এখানে দিলাম H2SO4 আমি দিলাম। তো দেওয়ার ফলে দেখো এখানে যেই জায়গাতে যে এইখানে এই জায়গাতে একটা কী তৈরি হবে, ওইক অ্যাসিড তৈরি হবে, এখানে RCOOH তৈরি হবে, আর এই জায়গাতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। তাহলে কেন কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তাহলে এখানে দেখো যে এটা কি অতিরিক্ত জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে যায়, প্লাস পানি উৎপন্ন হবে। সো কার্বনের সংখ্যা কমে গেছে, খেয়াল করো। তো কার্বনের সংখ্যা এখানে 2টা 3টা ছিল, তার মানে এখানে যদি আমি CH3 দিই একদম সোজাভাবে যদি দিচ্ছি CH3, তাহলে এখানে আমার ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, যে এখানে ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে CH3, কারণ ইথানোয়িক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হচ্ছে, কার্বনের সংখ্যা কমে যাচ্ছে, কার্বনের সংখ্যা কী হচ্ছে, কমে যাচ্ছে। সো এটা একটু মাথায় রাখলে তোমাদের জন্য সহজ মনে হবে আশা করতেছি। সো এটা একটু মাথায় রাখবা, কার্বনের সংখ্যা কমে যায়। আবার আমরা যদি দেখি, খেয়াল করো যে গ্রিগনেট বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে কার্বনের সাথে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এই কার্বনের মূলক এখানে আছে, তাহলে এখানে ডাবল বন্ড O। তো তাহলে সেমই তো বিক্রিয়াটা। তো সো এটা যদি তীব্র যে কোনো একটা যদি এখানে যদি কি হয় দেখো, খেয়াল করো যে তড়িৎ ঋণাত্মকতার কারণে এটা নেগেটিভ চার্জ দিতে হবে, এটা পজিটিভ চার্জ দিতে হবে, এটা নেগেটিভ চার্জ দিতে হবে। সো এখানে যখন বিক্রিয়া করবে তখন সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, ডাবল বন্ড O, এটা ঠিক থাকলো একটা কার্বন, আর একটাতে OMgX তৈরি হলো, আর এখানে কি তৈরি হলো, একটা R দেওয়া হলো। ইটস ওকে। তো এটা যদি আদ্র বিশ্লেষণ করো, এই যে H প্লাস উপস্থিতিতে H2 এর সাথে আদ্র বিশ্লেষণ করো, তো করলে এখানে R হবে, এই Rটা থাকবে, এখানে C ডাবল বন্ড Oটাও থাকলো, আর এই জায়গাতে একটা OH যুক্ত হবে, যে OH যুক্ত হবে। এখানে একটা আদ্র বিশ্লেষণ করলে একটা H প্লাস আয়ন আর একটা হচ্ছে OH আয়ন। তো তাহলে সেক্ষেত্রে এখানে এটার পরিবর্তে আমরা এটা কিছুক্ষণ আগে দেখেছি মেকানিজমটা, তাহলে তোমরা বুঝতে পারার কথা। তো তাহলে এখানে একটা H যুক্ত হয়, তাহলে এখানে OH, তার মানে C ডাবল OH, তার মানে RC+H কার্বক্সিলিক অ্যাসিড, দেন সাথে উৎপন্ন হবে আমরা এই কমন উৎপাদ হিসেবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি হবে। সো বেসিক যদি তুমি জানো, দেখো কত সোজা, আর বেসিক না জানলে তোমার জন্য অনেক কঠিন। সো সহজভাবে তুমি মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি বিক্রিয়া দেওয়া হয়
কি তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। সো এটা আমরা কোথায় দেওয়া আছে বলো, এই যে আমাদের এখানে দেওয়া আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে। সো এই যে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে, এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে এই কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করলে আমরা জৈব অ্যাসিড পেতে পারি। সবগুলো বিক্রিয়া আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। এবার আসো আমরা লাস্টে এমিনটা দেখব, এবং আমরা দেখব লাস্টে এমিনটা দেখব, তারপর হচ্ছে আমরা অ্যামাইডটা দেখব। তাহলে আমাদের জন্য মূল বিষয়টা শেষ হয়ে যাবে আশা করতেছি। তাহলে দেখো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি অ্যামাইড থেকে কি তৈরি করতে পারি, এমিন তৈরি করতে পারি। দেখো এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে আমি কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম, এই যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে এই অ্যামাইড থেকে আমরা এই হফম্যান ডিগ্রেডেশন ডিগ্রেড মানে কমে যাওয়া, কার্বনের সংখ্যা কমে যাওয়া, তাহলে এই এমিন তৈরি করতেছি আমরা। তো সেটা একটু দেখি। এটা হচ্ছে একটা অ্যামাইড, CuNH2 থাকলে অ্যামাইড বলা হয়। তো সো এখানে যদি CH3 অ্যাসিটামাইড বলি, তাহলে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতিতে তাপ দিলে এই ডিগ্রেডেশন কেন বলা হয়, তার মানে কার্বনের সংখ্যা দেখো CO মূলকটা এখানে কমে গেছে, তার মানে একটা কার্বন কমে গেছে, এখানে ডিগ্রেড করা, ডিগ্রেড মানে কি হয়ে যাওয়া, চলে যাওয়া, কমে যাওয়া, এই কমে গেছে, এই কারণে এই বিক্রিয়াটার নাম হয়েছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। সো এর সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে KBr এবং পটাশিয়াম কার্বনেট এবং পানিতে উৎপন্ন হয়েছে, তাহলে এটা হচ্ছে এমিন। এটাকে অ্যালকাইল এমিনও বলে, তাহলে অ্যালকাইল এমিন বলা হয়। তো অথবা এমিনো অ্যালকেনও বলতে পারি, এমিনো অ্যালকেন এটাও বলতে পারি। সো এটা মাথায় রাখবা, এটাকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়। সো এটা বেশি ইম্পর্টেন্ট, এটা উদ্দীপক আসতে পারে, উদ্দীপকে এসে এই যৌগটা কার সাথে বিক্রিয়া করে বা এটা সক্রিয়তার ব্যাপারে কথা বলতে পারে। সো এটা একটু মনে রাখবা। তো মনে রাখবা এমিনের সক্রিয়তাটা 2 ডিগ্রি, এমিনের সক্রিয়তাটা সবচেয়ে বেশি, এটা একটু মনে রাখবা। আবার বলছি, কয় ডিগ্রি এমিনের সক্রিয়তা, 2 ডিগ্রি এমিনের সক্রিয়তা সবচেয়ে বেশি, তার মানে 2 ডিগ্রি এমিনের সক্রিয়তা সবচেয়ে বেশি, এমিন। তাহলে এই 2 ডিগ্রি এমিনের সক্রিয়তা সবচেয়ে বেশি। তারপর হচ্ছে 1 ডিগ্রি এমিন সক্রিয়তা, 1 ডিগ্রি এমিন, আমি যদি বলি 1 ডিগ্রি আর এখানে NH2, 1 ডিগ্রি এমিনের সক্রিয়তা, দেন হচ্ছে 3 ডিগ্রি এমিন, 3 ডিগ্রি এমিনের সক্রিয়তা। সো এটা একটু মনে রাখবা। তাহলে 2 ডিগ্রি এমিনের সক্রিয়তা কেন বেশি, কারণ খেয়াল করবা যে 3 ডিগ্রি এমিনের সক্রিয়তা সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল। তাহলে 3 ডিগ্রি এমিনটা কেমন আমি একটু যদি দেখাই, তার মানে এখানে N থাকবে, এখানে একটা R থাকবে, এখানে একটা R থাকবে, এখানে একটা আর থাকবে, তো তাহলে এটাই 3 ডিগ্রি এমিন। তো এখানে দেখো অ্যাস্টেরিক বাধা হয়, তার মানে এই যে দুইটাই ইলেকট্রন যে সে কাউকে দেবে, অর্থাৎ আমরা জানি এমিন ক্ষারীয়, এমিনটা ক্ষারীয় হয়। তো ক্ষারীয় যদি হয় তাহলে এক জোড়া ইলেকট্রন দাতা হিসেবে কাজ করতে পারে, অথবা H+ আয়ন গ্রহণ করতে পারে, দুইটা কাজ করতে পারে। বাট এখানে অ্যাস্টেরিক বাধার সৃষ্টি হয় 3 ডিগ্রি এমিন, আর 3 দিক থেকে অ্যাস্টেরিক বাধার সৃষ্টি করে। তো বাধার সৃষ্টি করার কারণে সেটা H+ আয়ন গ্রহণও করতে পারে না, আবার কি দিতে পারে না, যে দুইটি ইলেকট্রন দাতা হিসেবেও কাজ করতে পারে না, ফলে তার সক্রিয়তাটা অপেক্ষাকৃত কমে যায়। আর 2 ডিগ্রি এমিনে কেন, কারণ এখানে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, তার মানে আর এখানে NH থাকবে, আর এখানে আরেকটা আর থাকবে। তাহলে 2 ডিগ্রি এমিনের কারণ দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তার এটা ধনাত্মক আবেশীয় ফলাফল রয়েছে, তার মানে হচ্ছে দুইটা ইলেকট্রন দানকারী গ্রুপ হিসেবে কাজ করে। তো ইলেকট্রন দানকারী গ্রুপ হিসেবে যখন কাজ করে তখন তার সক্রিয়তাটা অটোমেটিক্যালি বেড়ে যায়, এই কারণে 2 ডিগ্রি এমিনের সক্রিয়তাটা সবচেয়ে বেশি। আর 1 ডিগ্রি এমিনের সক্রিয়তা মানে মোটামুটি তাহলে একটু অপেক্ষাকৃত কম, আবার 3 ডিগ্রি যে সবচেয়ে কম। তো এরপরে আবার একটু যদি বলি তোমাকে, এরপর হচ্ছে এমিনের সক্রিয়তা, নর্মাল এমিনের মানে অ্যামোনিয়া। তারপর এর সবচেয়ে সক্রিয় কম হচ্ছে এই যে এনিলিনের সক্রিয় সত্তা সবচেয়ে কম। এখন প্রশ্ন হচ্ছে কেন, তার মানে অ্যারাইল এমিন, আবার বলছি অ্যারাইল এমিন, তাহলে কেন কম, কারণ এই দুইটি ইলেকট্রন সে কোথায় বেনজিন বলয়ে দান করে। তো বেনজিন বলে যখন দান করে অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে, তো বেনজিন বলে সক্রিয়তা বৃদ্ধি করে, কিন্তু তার নিজের সক্রিয়তা মানে ক্ষার হিসেবে তার সক্রিয়তা সবচেয়ে কম। তো তার মানে এখানে বেসিকটা হচ্ছে যে এইখানে এমিন থেকে যদি কোশ্চেন আসে সক্রিয়তা থেকে কোশ্চেন আসবে, আর সক্রিয় থেকে যদি কোশ্চেন আসে তাহলে সবচেয়ে কম সক্রিয় হচ্ছে অ্যারাইল এমিন, তারপর হচ্ছে নর্মাল এমিন, তারপর হচ্ছে 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি। এটা একটু মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় অবজেক্টিভে আসতে পারে। সো এটা একটু মাথায় রাখবা, আশা করি সহজ হয়ে যাবে তোমাদের। ওকে, রাইট। সো এবার যদি আমরা দেখি যে অ্যালকাইল হ্যালাইড থেকে কি প্রশ্ন আসতে পারে। সো অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে অ্যালকাইল হ্যালাইড থেকেও কি তৈরি করা যায়, যে অ্যালকাইল হ্যালাইড থেকে এমিন তৈরি করা যায়, সেটাও সেম। যে অ্যালকাইল হ্যালাইডের এখানে একটা NH, তো এই NH2 তো, আর এখানে একটা H আছে। সো H আর এটা মিলে HX তৈরি হয়, আর এখানে NH2, তার মানে এটাও তৈরি হইতে পারে তাপমাত্রা দিলে। অ্যালকাইল হ্যালাইড থেকেও এমিন উৎপন্ন করা যায়। আবার অ্যালকিন থেকেও যদি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এক পাশে H, এটা আমরা দেখিয়েছিলাম, আর আরেক পাশে কি হবে, NH2 যুক্ত হবে, তাহলে সেটাও কি হবে, অ্যালকাইল এমিন তৈরি হতে পারে। সো অনেকভাবে তৈরি হতে পারে। সো এটা দেখো এমিনটা কতভাবে তৈরি হতে পারে, অ্যালকিন থেকে হতে পারে, অ্যালকাইল হ্যালাইড থেকে হতে পারে, ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে হতে পারে। সবগুলোই আমাদের এখানে দেখানো আছে, আশা করি মজা করতে পারবে এগুলো। আমি বেসিক যেগুলো বলছি, এই বেসিকগুলো যদি ভালো করে ক্লিয়ার করো তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না, পরীক্ষার আগের দিন এগুলো দেখলেই হয়ে যাবে। এবার আসে অ্যামাইড। তো অ্যামাইডটা দেখো, খেয়াল করো যে এখানে হচ্ছে একটা জৈব অ্যাসিড, তো জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়া যদি সংযোজন হয় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে সেক্ষেত্রে অ্যামাইড তৈরি হয়। তো সেটা আমাদের লাস্টে দেওয়া আছে, আমি তোমাদেরকে একদম সরাসরি দেখিয়ে
শিখিয়েছিলাম এই জিনিসটা। তাহলে দেখো এটা কোথায় দেওয়া আছে, এই যে সরাসরি বিক্রিয়াতে দেওয়া আছে। এই জৈব অ্যাসিডের সাথে এই যে এমিনের সাথে বিক্রিয়া করে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামাইড তৈরি হয়, RC+O। তাহলে এটা হচ্ছে একটা জৈব অ্যাসিডের জাতক অ্যামাইডটা, এটা অ্যামাইড, তাহলে এটা অ্যালকাইল অ্যামাইড। তো তাহলে এটা যদি কার্বনের সঙ্গে যদি CH3 দাও তাহলে এটা এসিটামাইড, এখানে যদি CH3 দাও তাহলে এই যে CH3 দাও, তাহলে এসিটিক অ্যাসিড থেকে এসিটামাইড পাওয়া যাচ্ছে, এসিটামাইড বা ইথানেমাইড পাওয়া যাচ্ছে, অথবা এসিটামাইড, আরেকটা নাম হচ্ছে এসিটামাইড। এখানে একটা মধ্যবর্তী যৌগ উৎপন্ন হয়, অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, তার অ্যামোনিয়াম ইথানয়েড তৈরি হবে, তারপর আবার বিয়োজিত হয়ে পানি হয়ে তারপর এটা তৈরি হয়। বা মধ্যবর্তী বিষয়টা আমাদের জানার দরকার নেই, টেনশন করার দরকার নেই, কেন মধ্যবর্তী বিষয়টা আমরা এখানে দিই নেই, সরাসরি বিক্রিয়া করে এই বিষয়টা মাথায় রাখতে পারলে, কারণ উদ্দীপকে এইভাবে আসবে, তোমাকে অমুক থেকে তমুক তৈরি করে এটা আসবে না, আসবে ABC আকারে থাকবে, দেন এটার ব্যাখ্যা দিতে বলবে বেসিকগুলো দিয়ে, সো এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে ধারাবাহিকভাবে এই যে দেখালাম কিছুক্ষণ আগে যে জৈব অ্যাসিড থেকে PCl এর সাহায্যে অ্যাসিড ক্লোরাইড তৈরি করলাম, অ্যাসিড ক্লোরাইডকে যদি আবার অ্যামিনের সাথে বিক্রিয়া দাও তাহলে এখানে কি তৈরি হবে, অ্যামাইড তৈরি হবে, অ্যামাইড। তো এখানে আর এর মানটা এবার তুমি যেটা দাও সেটা উৎপন্ন হবে, আর এর মানটা তুমি চেঞ্জ করে দিতে পারো, তাহলে এটি হচ্ছে অ্যামাইড বলা হয়, অ্যামাইড। সো এটা একটা জৈব অ্যাসিডের জাতক। সো আমরা দেখতে পেলাম এখানে সমস্ত বিক্রিয়াগুলো শেষ হয়ে গেছে। দেখো এখন যদি তুমি এটাকে সুন্দর করে আমি যেভাবে বুঝিয়েছি এইভাবে যদি চার্ট করে যদি প্রত্যেকটা বিক্রিয়া লিখে এই পেজের সাথে পিন আপ করে দিয়ে ভালো করে কয়েকবার বিক্রিয়াগুলো দেখো, তাহলে আমি হলফ করে বলতে পারবো পরীক্ষার আগের দিন তোমাকে আর টেনশনই করতে হবে না, ইনশাল্লাহ সব কিছু সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই এনজয় করেছো, নেক্সট ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকো, ওখানেও আমরা ভালো করে পড়াবো প্রত্যেকটা জিনিস, তাহলে সহজেই তোমাদের সব কিছু সহজ হয়ে যাবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।